হ্যালো ভালোবাসার মানুষজন, মহাজাল পরিবারে আপনাকে স্বাগতম। ম্যাজিক্যাল দুনিয়া সিজন 2 পর্ব 2। খাবার টেবিলের উপরে রাখা ছিল, সেটা খাওয়ার পরে আমরা দুজন ঘুমের দেশে তলিয়ে পড়লাম। কালকে আরো একটা ভয়ঙ্কর দিন আসবে। জানি না কালকে কি মৃত্যু খেলায় আমাদেরকে আবার নামিয়ে দেবে, কিন্তু যা হবে সেটা কালকেই দেখা যাবে। আমি আপাতত আমার সেই আশ্চর্যজনক হাতগুলো সম্পর্কে স্বপ্ন দেখতে লাগলাম। আমরা সবাই পরের দিন ঘুম থেকে উঠলাম। শরীর এতটাই ক্লান্ত ছিল যে দুপুর থেকে পুরো রাত ঘুমের মধ্যেই কেটেছে। আমি আর হ্যারি ফ্রেশ হয়ে নিলাম। জ্যাক, আমাদেরকে এখন নাস্তা করতে যেতে হবে। আমার অনেক ক্ষুধা পেয়েছে। হ্যাঁ, আমার অনেক ক্ষুধা লেগেছে। তাহলে চলো আমরা ক্যান্টিনের দিকে যাই। ক্যান্টিনে আমাদের সবার খাওয়ার একটা জায়গা। সেখানে রান্না করার জন্য বেশ কিছু লোক থাকে। বিশেষ করে মানুষরাই রান্নার কাজ করে থাকে। অন্য প্রাণীদের থেকে মানুষরাই সবচেয়ে ভালো খাবার তৈরি করতে পারে। এই জন্য সব ধরনের ক্যান্টিনের জন্য মানুষই ঠিক করা হয়। আমি আর হ্যারি দুজনেই হাঁটতে হাঁটতে ক্যান্টিনের দিকে চলে আসলাম। আমরা ভিতরে বাকি তিনজনকেও দেখতে পেলাম। হ্যারি আর জ্যাক, এদিকে আসো তোমরা। লুসি, এলিহা, লুসানা, তোমরা ঠিক আছো তো? হ্যাঁ। জ্যাকের সেই হিলিং পাওয়ারের মাধ্যমে আমরা সবাই ঠিক আছি। বলতে হবে কালকের দিনটা অনেক ভয়ঙ্কর ছিল, কিন্তু সেখানে জ্যাক না থাকলে হয়তো আমরা বেঁচে ফিরতে পারতাম না। একদম ঠিক। যা হয়েছে সেটা নিয়ে আর ভাবা ঠিক হবে না আমাদের, বরং সামনে এর থেকেও ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবেলা করার মতো শক্তিশালী হতে হবে আমাদের। হ্যাঁ, আমরা এমন শক্তিশালী হব যে পুরো রাজ্যের মিলিটারি সেনা পর্যন্ত আমাদের ভয় পাবে। বেশি সময় নেই, একটু পরেই কোহিল স্যার আমাদের ট্রেনিং শুরু করবে, তাই তাড়াতাড়ি করতে হবে আমাদের। আমরা সবাই একসাথে তাড়াতাড়ি করে নাস্তা শেষ করলাম। আমি সাধারণ খাবারই খেতে পছন্দ করি। আমাদের স্কুলে কিংবা এখানে বেশি জাঁকজমকীয় খাবার পরিবেশন করে না, খুব সাধারণ খাবারই দেওয়া হয়। আমি আপাতত দুটো রুটি আর একটি ডিমের অমলেট খাচ্ছি। হ্যারিও সেটাই খাচ্ছে। আর এদিকে এলিহা খাচ্ছে হলুদ চাউল সেদ্ধর সাথে কিছু লাল সস। লুসি আর লুসানা মাশরুমের স্যুপ খাচ্ছে। আমি খাবার সম্পর্কে বেশি কিছু জানি না। আমার মেমোরিতে তেমন কোনো খাবারের তথ্যই নেই, তাই একটারও নাম বলতে পারলাম না। তবে ওদের কাছ থেকে শুনলে হয়তো বলতে পারবো। কিন্তু সময় নষ্ট করতে চাচ্ছি না আমি। আমাদের আবার ট্রেনিংয়ে যেতে হবে। খাবার শেষ করে আমরা হাঁটতে লাগলাম। পাঁচজনই হেঁটে হেঁটে মাঠের দিকে যাচ্ছি। খোলা আকাশের নিচে ঘাসের উপরে আমাদের ট্রেনিং হবে। জায়গাটা একদম সুন্দর। ঘাসগুলো চারিদিকে এমনভাবে আছে যে মাটির চিহ্নও দেখা যাচ্ছে না। কেউ পড়ে গেলে তেমন আঘাতও পাওয়া যাবে না। আমরা মাঠের মধ্যে দাঁড়িয়ে কোহিল স্যারের জন্য অপেক্ষা করছি। জানি না কখন আসবে স্যার। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর হঠাৎ কোথা থেকে টেলিপোর্ট হয়ে চলে আসলো আমাদের কাছে। এসেই বলতে শুরু করলো, তো আজকে তোমাদের কোনো জায়গায় নেওয়া হবে না। বেশ কিছু সাধারণ জ্ঞান তোমাদের বলবো। প্রথমত, ম্যাজিক কি কেউ বলতে পারবে? আমরা বায়ু দেখতে পারি না, কিন্তু অনুভব করতে পারি। ঠিক ম্যাজিকেও সেরকম। আমরা ম্যাজিক দেখতে পারি না, তবে সেটা ব্যবহার করতে পারি স্যার। না, এটা ম্যাজিকের সংজ্ঞা নয়। বরং কোহিল স্যার বলতে যাবে তখনই আমি হাত তুললাম। স্যার, আমি বলতে পারি? হ্যাঁ জ্যাকসন, বলো। আমাদের সারা শরীর দিয়ে ব্লাড চলাচল করে। তাদের চলাচলের জন্য কিছু রাস্তা রয়েছে। তারা সে সকল রাস্তা দিয়েই শুধু চলাচল করে। আর এই সকল রাস্তাগুলো শরীরের বেশ কিছু জায়গায় এক হয়েছে। সব মিলিয়ে শরীরের মধ্যে 15টি জায়গা আছে যেখানে ব্লাড চলাচলের রাস্তা বেশি একত্রিত হয়েছে। এই 15টি জায়গাকে 15টা গেট বলা হয়। এটা একজনের শরীরে আলাদা জায়গায় হতে পারে, শুধু আমরা নই। এই দুনিয়ার যত জীবিত প্রাণী আছে সকলের শরীরে এই 15টা গেট বিদ্যমান আছে। এই 15 গেটের থেকে প্রতিটা প্রাণীর শরীরেই একটা অদ্ভুত ধরনের এনার্জি তৈরি হয়। এটাকে আমরা আমাদের জীবনে চলার পাওয়ার বলে থাকি। এই এনার্জি দিয়েই আমরা হাঁটাচলা এবং নানা রকম কাজ করে থাকি। প্রাণীরা সময়ের সাথে আস্তে আস্তে বুদ্ধিমান হতে শুরু করায় এই শরীরের এনার্জি তারা আরো বিভিন্ন ধরনের কাজে লাগাতে শুরু করে। আস্তে আস্তে শরীরের এনার্জির নাম দেওয়া হয় ম্যাজিক পাওয়ার। সময়ের সাথে সাথে এই ম্যাজিক পাওয়ারের বিভিন্ন কাজ দেখা যেতে লাগলো। এছাড়া বিভিন্ন গোত্রের প্রাণীদের বিভিন্ন রকম ক্ষমতা দেখা দিতে লাগলো। এসব কিছুই হলো ম্যাজিক। এটা তো মনে হয় আমি একটা বইয়ে পড়েছিলাম, তারপরও অনেক সুন্দর ব্যাখ্যা করেছ। আমার পরের প্রশ্নগুলোর জবাবও এই প্রশ্নের উত্তরে দেওয়া হয়ে গেছে। কিছুক্ষণ একটা কাগজে কি জানি লেখলো কোহিল স্যার। তারপর আবার আমাদের বলতে লাগলো, তোমাদের আগের দিনের লড়াই দেখে আমি মুগ্ধ। আমি ভেবেছিলাম হয়তো তোমরা মারা যাবে। তারপর বলতে হবে কিছু দম ছিল তোমাদের মধ্যে। আমরা যে ব্ল্যাক আর্মি বানাতে চাচ্ছি তার জন্য তোমাদের সবাইকে অনেক কষ্ট করতে হবে। তোমাদের ট্রেনিং সেদিনই শেষ হবে যেদিন তোমরা এক আঘাতেই পুরো 5000 সেনা মেরে ফেলতে পারবে। এক আঘাতে 5000 সেনা? কেন, সেটা কি কারোর জন্য সম্ভব নয়? কোহেল স্যার আমাদের সাথে সাথে টেলিপোর্ট করে আরেকটা জায়গায় নিয়ে আসলো। আমরা একটা পাথরের উপর দাঁড়িয়ে আছি।
আর নিচে যুদ্ধ হচ্ছে। আগের দিন যেরকম যুদ্ধ হচ্ছিল সেরকম যুদ্ধই হচ্ছে আজকে, কিন্তু আজকে শত্রুপক্ষের সংখ্যা অনেক। যেহেতু আমাদের রাজ্য ছোট শহরগুলোর সংখ্যা কয়েক হাজার, কয়েক শহর একত্র হয়ে আমাদের নিয়ম অমান্য করে তারা আমাদের মিলিটারি সেনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আর তার ফল এরকমই হয়। এখানে 2000-এর মতো শত্রু রয়েছে। যদি এরকম শত্রুদের একাই না হারাতে পারো তাহলে তোমাদের শক্তিশালী তো কোনো দিক দিয়েই বলা যাবে না। হঠাৎ আমাদের মিলিটারি সেনারা পিছে চলে আসলো, আর কোহিল স্যার পুরো শত্রুদের চারিদিক দিয়ে বরফের একটা বিশাল দেয়াল বানিয়ে দিল। পুরো 2000-এর মতো শত্রু সেখানে বন্দী হয়ে গেল। দেয়ালটা এত মোটা যে তাদের অস্ত্র এবং ম্যাজিক দিয়েও কোনো কাজ হচ্ছে না। বরফ একটু ভাঙলেই আবার সেখানে নতুন বরফ চলে আসে। দেখো আসল পাওয়ার কাকে বলে। কোহিল স্যার এবার তাদের মাথার উপরে বিশাল একটা বরফের খণ্ড বানালো, যেটা প্রতি মুহূর্তে বিশাল হচ্ছে। পুরো দেয়াল যতটা হয়েছিল তার চেয়েও চওড়া বরফের খণ্ড বানিয়ে ফেললো, যেটা হাওয়ায় ভাসছে। খণ্ডটা কোনো সাগরে ফেললে দ্বীপের মতো দেখা যাবে হয়তো। এই খণ্ডটা শত্রুর উপর পড়লে তাদের হাড়গোড় হয়ে যাবে। পুরো বরফের খণ্ডটার সাথে সাথে তাদের উপরে প্রবল বেগে ছুড়ল। আমরা সবাই শুধু তাকিয়ে রইলাম। দেখো, আমি যদি এভাবেই 2000-এর মতো মেরে ফেলতে পারি তাহলে তোমাদের 5 জনকে তো অন্তত 5000 একসাথে হারাতে হবে। কোহেল স্যার আমাদের সবার টেলিপোর্ট করে নিয়ে আসলো এবং বলতে লাগলো, তাদের ট্রেনিং আজকের মতো শেষ। আমি তোমাদের সময় দিচ্ছি একদিনে নিজেদের সিদ্ধান্ত নেওয়ার জন্য। ব্ল্যাক আর্মিতে থাকতে হলে এভাবে শত্রুদের জীবন নেওয়া শিখতে হবে। অবশ্য সেটা জেনারেলের অর্ডার অনুযায়ী হবে। চাইলে নিজেদের বাসায় চলে যেতেও পারো, আর এখানে থাকতে হলে এটা প্রতিদিনের অভ্যাস করে নিতে হবে। সাথে সাথে কোহিল স্যার টেলিপোর্ট হয়ে চলে গেল। আমরা 5 জন একে অপরের মুখের দিকে তাকিয়ে রইলাম। তারপর ধপাস করে ঘাসের উপরে বসে পড়লাম। আমি কি দেখলাম সেটা বুঝতে পারছি না। তাই এই বয়সে একসাথে 2000 শত্রুদের সাথে সাথে মেরে ফেলল। আমাদের এখানে থাকতে হলে এভাবেই রোজ সবার জীবন নিতে হবে তাহলে। লুসি এবং লুসানা কিচ্ছু বলছে না, ওরা আতঙ্কে আছে। এখানে সেটা দেখার পর থেকে আমরা মিলিটারিতে প্রথমেই ভর্তি হয়েছি শক্তিশালী হওয়ার জন্য। যদি এখন দুর্বল হয়ে যাও তাহলে তোমরা বাসায় চলে যেতে পারো। আমি মোটেও দুর্বল হচ্ছি না। কোহিল স্যারের সেই স্পেলটা দেখার পর থেকে আমি আরো উত্তেজিত হয়ে গেছি। জ্যাক, আমরা দুজনও এক সময় এরকম করে পুরো শত্রুদের হারিয়ে ফেলবো। আমি এখনই ফিল করছি সেটা। এটা আপাতত সাধারণ শত্রুদের দল ছিল। আমি আশা করছি কোহিল স্যারদের মতো আরো হাজার হাজার শত্রু আমাদের জন্য ভবিষ্যতে অপেক্ষা করছে। আমাদেরকে যে করেই হোক শক্তিশালী হতেই হবে। হ্যাঁ, লুসি এবং লুসানা, তোমাদেরকে বলবো একটাবার ভালো করে ভাবার জন্য। আমি জানি তোমরা দুজন কোনো আক্রমণের স্পেল ব্যবহার করতে পারো না, কিন্তু সেদিন তোমাদের জন্যই আমরা এখনো জীবিত আছি। আমি জানি আমরা 5 জন একসাথে থাকলে অনেক শক্তিশালী হয়ে উঠবো আমরা। হ্যাঁ জ্যাক, একদম ঠিক বলেছ। লুসি এবং লুসানা অনেকটা স্বাভাবিক হয়ে গেল এখন। আমরা সবাই গল্প করতে লাগলাম একসাথে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমার সামনে এত লোক মারা গেল কিন্তু আমাদের মনের মধ্যে কোনো ফিলই করিনি তাদের জন্য আমি, বরং তাদের মৃত্যু দেখে আমাদের মনের মধ্যে অনেকটা তৃপ্তি পাচ্ছিল। আমি জানি না এটা কিসের কারণ। কোহিল স্যার আমাদের তেমন ট্রেনিং করালো না, তার মানে আমাদের নিজেদেরই ট্রেনিং করতে হবে। হ্যাঁ, বিশেষ করে আমার স্পেলের উপরে কাজ করতে হবে। হ্যারি, আমি চাই তুমি আমার উপরে আক্রমণ করো। একদম সিরিয়াসভাবে আক্রমণ করবে। একদম সিরিয়াস। হ্যাঁ, না হলে আমার ক্ষমতা সম্পর্কে আমি সম্পূর্ণ তথ্য পাবো না। ঠিক আছে। হ্যারি আসলেই সিরিয়াস হয়ে আমার উপর আক্রমণ করতে লাগলো। ওর অ্যাট্রিবিউট বায়ুর হওয়ায় বায়ুর বিভিন্ন স্পেল আমার দিকে ছুটতে লাগলো। বিশেষ করে বেশ কিছু এয়ার ব্লেড আমার দিকে ছুটছে। এয়ার ব্লেড এত ধারালো সেটা যে কোনো জিনিসই কেটে দিতে পারে, কিন্তু হ্যারি ততটা শক্তিশালী হয়ে ওঠেনি এয়ার ব্লেড পুরোপুরি ভালো করে ব্যবহার করার জন্য। ওরগুলো ভয়ঙ্কর, কিন্তু টার্গেট মিস হয়ে যায়। আমার হাত পায়ের সব বিভিন্ন অংশই কেটে গেছে ওর এয়ার ব্লেডে। আমি ভাবছিলাম হয়তো আমার হাতগুলো বের হবে পিঠ থেকে সাহায্য করার জন্য, কিন্তু বের হচ্ছে না সেগুলো। আমি সবটাই চেষ্টা করছি। আমার মনে হচ্ছে কোনো সিক্রেট কোড আছে হাতগুলো বের করার, কিন্তু সবকিছু চেষ্টা করার পরও কোনো কিছুই হচ্ছে না। এদিকে হ্যারি যত আক্রমণ আমার দিকে করছে আস্তে আস্তে তা আরো শক্তিশালী এবং আমার দিকেই আসছে। আমাকে খুব সাবধানের সাথে সেগুলো থেকে সরে যেতে হবে। এয়ার ব্লেড খালি চোখে দেখা যায় না, কিন্তু আমি সোজা ম্যাজিক দেখতে পারি। এজন্য স্পেলগুলো, যে কোনো স্পেল আমার দিকে আসলে আমি সেটাকে স্পষ্ট দেখতে পাই। এতে আমার সরে যেতে সুবিধা হয় অনেক, কিন্তু এখন সেটাও সুবিধা হচ্ছে না, কারণ হ্যারির এয়ার ব্লেড এখন আগের থেকে অনেক বড় আকারে নিয়েছে। হ্যারি সেটা ছুড়লে আমার দিকে অনেকটা জায়গা নিয়ে আসে, তাই সেটা থেকে সরে যাওয়া অসম্ভব আমার জন্য। একটা এয়ার ব্লেড নিচ দিয়ে সরলো, আমি লাফ দিয়ে সেটা থেকে সরে গেলাম। আরেকটা সেই সময় উপর দিয়ে সরছে হ্যারি, আর সেটা আমার মাথা বরাবরই আসছে।
এখন এটা আমার মাথায় লাগলে মাথা দুটুকরা হয়ে যাবে। আমি আমার চোখ বন্ধ করে ফেললাম, আর তখনই আমি অনুভব করলাম আমার পেট দিয়ে কিছুটা বের হয়েছে। আর এবার একটা হাতি বের হয়েছে। হাতটা হ্যারির এয়ার ব্লেড থামিয়ে দিল এবং সাথে সাথে আরেকটা এয়ার ব্লেড হ্যারির দিকে ছুঁড়ে মারল। আমি লক্ষ্য করলাম হ্যারির থেকে এয়ার ম্যাজিক পাওয়ার দ্বিগুণ হয়ে গেছে। লসি এবং লোসানা হ্যারির চারিদিক দিয়ে একটা ঢাল বানিয়ে দিয়েছে। তারা আমাকেও সাহায্য করতে চেয়েছিল, কিন্তু আমি তাদের মানা করে দিয়েছিলাম। দুজনের ঢাল এয়ার ব্লেডকে থামিয়ে রাখতে পারল না। ঢালকে কেটে ভিতরে ঢুকে পড়ল, আর তখনই এলিহা তার তলোয়ার দিয়ে এয়ার ব্লেড কেটে দুটুকরো করে দিল, আর সেটা তাদের দুজনের দুপাশ দিয়ে চলে গেল। আমি এই লড়াই থেকে বুঝতে পারলাম আমাদের ক্ষমতা সম্পর্কে। আমার আপাতত এই ক্ষমতা নিয়ন্ত্রণে নেই, এর জন্য আমার জীবন এখন একদম ঝুঁকির মুখে পড়ে। তখন আমার শত্রুর সকল আক্রমণ এটা তাদের দিকেই ফিরিয়ে দেয়, সেটাই শক্তি দ্বিগুণ করে। আর তখন আমার শরীর আর আমার শরীরের সাথে অন্য কারো স্পর্শ লাগলে সকলেই একা একাই হিল হয়ে যাবে। ক্ষমতাটা অনেক কাজের, কিন্তু যদি এটা আমি নিজ ইচ্ছায় ব্যবহার করতে পারতাম তাহলে আরো ভালো হতো। আমরা সকলেই ট্রেনিং করতে করতে ক্লান্ত হয়ে গেলাম। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন। বেল আইকনে একটি ক্লিক করে রাখুন পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। রাতে সবাই ঘুমিয়ে পড়েছে। আমি হাঁটতে হাঁটতে বাইরে চলে আসলাম। আমাদের যেখানে আনা হয়েছে জায়গাটা অনেক সুন্দর। চারিদিক দিয়ে সমুদ্র এবং তার মাঝখানে ছোট্ট একটা দ্বীপ। এখানে সাধারণ কোনো লোকজন বসবাস করে না, শুধুমাত্র মিলিটারিরাই এই দ্বীপটা ব্যবহার করে। আমি দ্বীপের সৌন্দর্য দেখতে লাগলাম। হাঁটতে হাঁটতে অনেকটা শেষ প্রান্তে চলে এসেছি। এখান থেকে সমুদ্রের পানি স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। এই দ্বীপের একটা জিনিস আমার খুব ভালো লাগে, সব জায়গাতেই বড় বড় ঘাস রয়েছে। আমি ঘাসের উপর বসে পড়লাম এবং রাতের পানি দেখতে লাগলাম। সমুদ্রের পানির উপরে আজ 5টা চাঁদের আলো একসাথে পড়েছে, যার জন্য পানি একদম উজ্জ্বল দেখা যাচ্ছে। পানিতে বিভিন্ন ধরনের প্রাণীরা মনের আনন্দে খেলা করছে। অনেক প্রাণী আছে যারা চাঁদের আলোতে শক্তিশালী হয়ে ওঠে। আমাদের দুনিয়াতে মোট 5টা চাঁদ রয়েছে। প্রথমে একটা চাঁদ দেখা যায়, কিন্তু প্রতি 6 দিন পর পর একটা করে চাঁদের সংখ্যা বৃদ্ধি পায়। এভাবে 24তম দিনে 5টা চাঁদ দেখা যায়। আবার 31তম দিনে একটা চাঁদই দেখা যায়। আকাশে যেদিন চাঁদের সংখ্যা এবং আলো বেশি হবে সেদিন রাতের প্রাণীদের ক্ষমতাও বৃদ্ধি পায়। আমি শুয়ে পড়লাম ঘাসের উপরে। আমি জানি না কেন, কিন্তু আমারও অনেক শক্তিশালী হওয়ার ইচ্ছে করছে। আপাতত এই দুনিয়াতে শক্তিশালী মানুষের সংখ্যা অনেক কমই। ইতিহাসে কিছু সংখ্যক মানুষের নাম উল্লেখিত রয়েছে যারা অনেক শক্তিশালী ছিল, কিন্তু তারপরও মানুষদের এখনো সবচেয়ে ছোট চোখে দেখা হয়। আমি জানি না অন্যান্য গোত্রের সাথে মানুষের কি সমস্যা। সকল গোত্রই ঠিকমতো বসবাস করলেও মানুষদের বাকি গোত্রের কেউই দেখতে পারে না। আমার ইচ্ছা আমি ইতিহাসের শক্তিশালী লিজেন্ড যারা মানুষ ছিল তাদের মতো শক্তিশালী হব এবং এই দুনিয়া থেকে মানুষদের অনেক উঁচু পর্যায়ে নিয়ে যাব। আপাতত আমার যে অবস্থা তাতে কিছুতেই কিচ্ছু হবে না। যদি কোনো দিক দিয়ে আমি শক্তিশালী হতাম তাহলেই কাজ হয়ে যেত। আমি আকাশের দিকে তাকিয়ে রইলাম। আজকে তারাতে পুরো আকাশ ভরে গেছে। আমি আকাশের দিকে তাকিয়ে তারা গোনার চেষ্টা করতে লাগলাম। আমি একটা বইয়ে পড়েছিলাম এই দুনিয়ার বিশেষ কিছু জায়গা আছে যেখানে কেউ গেলে প্রচুর পরিমাণ শক্তি এবং নানা রকমের ম্যাজিক্যাল পাওয়ার অর্জন করতে পারে। তাছাড়া অনেক স্বর্ণ হীরাও পাওয়া যায়। এখন পর্যন্ত কয়েকটা জায়গা চিহ্নিত করা হয়েছে। কিছু কিছু স্বর্ণ মুদ্রা বাদে অন্য কোনো কিছু কেউ পায়নি। আমার এখন মন যাচ্ছে সেই একটা জায়গায় যাওয়ার যেখানে গেলে আমি অনেক ক্ষমতা অর্জন করতে পারবো। আমি জানি না এটা সত্যি কিনা, কিন্তু যদি সত্যি হয় সেখান থেকে ক্ষমতা অর্জন করে যেত তাহলে অনেক ভালোই হতো। যাই হোক, আমি পায়ের ওপর পা তুলে ঘাসের উপরে শুয়েছিলাম। হঠাৎ কোথাও থেকে একটা রংধনুর মতো আলো পড়তে লাগলো আমার সামনে। আলোটা এত উজ্জ্বল যে আমি ভালো করে দেখতে পাচ্ছি না সেটার ভিতরে কি। আমি আস্তে আস্তে আমার হাত বাড়িয়ে দিলাম সেটার ভিতরে। আমার হাত সহ আমি ভিতরে ঢুকে গেলাম। অনেকটা টেলিপোর্টেশন গেটের মতো ছিল জিনিসটা। আমাকে সোজা একটা অচেনা ভয়ঙ্কর জায়গাতে ফেলে দিল। এই অদ্ভুত আলোটা, জায়গাটা অনেক অদ্ভুত। চারিদিকে অন্ধকার হলেও পুরো জায়গার মধ্যে ম্যাজিকের পাওয়ার ঘুরঘুর করছে। যেহেতু আমি ম্যাজিক দেখতে পারি, আশেপাশের ম্যাজিক পাওয়ার অনেকটা আলোর মতো কাজ করছে আমার জন্য। জায়গাটা দেখে অনেকটা গুহার মতো লাগছে, কিন্তু আমি জানি এখানে আমি কখনোই আসিনি, আর নিজে আমি এখনো টেলিপোর্টেশন ম্যাজিক ব্যবহার করতে পারি না। তাই আমার মনে হচ্ছে অন্য কেউ আমাকে এখানে এনেছে, কিন্তু আমাকে এখানে আনার কারণ আমি বুঝতে পারছি না। কিসের জন্য আনা হয়েছে সেটাও বুঝতে পারছি না, কিন্তু আমি ম্যাজিক পাওয়ারের স্রোত দেখতে পাচ্ছি। পাওয়ারগুলো আমার সামনের দিক দিয়ে আসতেছে, তাই আমি দেরি না করে সেদিকে যেতে লাগলাম। বুঝতে পারলাম এদিকে গেলেই আমি এই পাওয়ারের সোর্সের কাছে পৌঁছে যাব। আমি ভাবিনি ম্যাজিক পাওয়ার আমাকে দেখার সুযোগ করে দেবে, কিন্তু এটা ভালোই কাজের একটা ক্ষমতা, আমি সেটা বুঝতে পারছি। অন্ধকারে অনেক কাজে দিবে। যাই হোক,
আমি সামনের দিকে হাঁটতে লাগলাম। অনেকটা ভয় করছে আমার এখন, যদিও আমার শেষ মুহূর্তে আমার পিঠের হাতগুলো বের হয়ে আমাকে রক্ষা করে, কিন্তু তার আগে যে ক্ষতগুলো আমার শরীরে হয় তাতে অনেক ব্যথা এবং কষ্ট পাওয়া যায়। আর এটা একটা গুহা, বলা যায় না কোথা থেকে কোনো মারাত্মক প্রাণী আমার উপর আক্রমণ করে দিতে পারে। আমি হাঁটতে হাঁটতে একটা ছোট্ট পানির পুকুরের কাছে চলে আসলাম। পুকুরটা অনেক ছোট, কিন্তু ভালোই পরিষ্কার পানি দেখতে পাচ্ছি আমি। তার সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই পানির উপরে একটা বিশাল লাল ড্রাগন দাঁড়িয়ে আছে। আমি অনেকটা ভয় পেয়ে গেলাম। আর যখন ড্রাগনটা জোরে চিৎকার করে উঠল, আমার তখন মনে হলো এই পুরো গুহা আমার উপরে এসে পড়বে। আমি অনেক ভয় পেয়ে গেলাম, কারণ ড্রাগনদের সবচেয়ে মারাত্মক প্রাণী বলে জানা যায়। অনেক আগেই দুনিয়ায় সকল ড্রাগনরা প্রাকৃতিক দুর্ঘটনার কারণে এক এক করে বিলুপ্ত হয়ে যায়, কিন্তু সবচেয়ে শক্তিশালী ড্রাগনরা বেঁচে যায় আর তারা তাদের বংশ বিস্তার করতে শুরু করে। তখন ড্রাগনদের সংখ্যা খুবই কম ছিল। তখন এই সুযোগে সকল গোত্রের লোকেরা মিলে ড্রাগনদের হত্যা করে এক এক করে। বিশেষ করে যারা সবচেয়ে শক্তিশালী ছিল তাদের হত্যা করতে পারেনি, বরং ম্যাজিক দিয়ে বিভিন্ন জায়গায় তাদের আটকে রাখা হয়। ধারণা করা হয় দুনিয়াতে মোট 6টা ড্রাগন জীবিত আছে, যাদেরকে বিভিন্ন গোপন জায়গায় সিল করে রাখা হয়েছে। তারা এতটাই শক্তিশালী যে যদি তারা মুক্ত হয়ে যায় তাহলে এই পুরো দুনিয়ার সবাইকে মেরে ফেলতে পারবে। আর আমি এখন একটা ড্রাগনের সামনে দাঁড়িয়ে আছি। যেহেতু এটার রং লাল, তাই আমি ধারণা করছি এটা লেজেন্ডারি ফায়ার ড্রাগন। বাকি সকল ড্রাগনদের মধ্যে সবচেয়ে রাগী এবং শক্তিশালী এই লাল ফায়ার ড্রাগন। এটা হয়তো আরো 20 থেকে 30,000 বছর আগের কথা, যখন 6 ড্রাগনকে আটক করে রাখা হয়েছে। ধারণা করা হয় এতদিনে সকল ড্রাগনই মারা গিয়েছে, কিন্তু আমার সামনে যে রেড ড্রাগন দাঁড়িয়ে আছে এটা আমি বিশ্বাস করতে পারছি না। ড্রাগনের চিৎকারে অনেকগুলো তরঙ্গ আমার দিকে এগিয়ে আসলো, আর সেটার আক্রমণে আমি গুহার একটা দেয়ালের সাথে গিয়ে ধাক্কা খেলাম। ধাক্কা খেয়ে আমি বসে পড়লাম। ডান হাতের অনেক ব্যথা পেলাম। আমি ধাক্কার খাওয়ায় এবার ড্রাগনটা কথা বলতে লাগলো। তাহলে 6,000 বছর পর কেউ আমার সাথে দেখা করতে আসলো, কিন্তু সেটা আবার একটা মানুষ। এটা বলে ড্রাগনটা হাসতে লাগলো। আপনি কি সত্যি একটা ড্রাগন? কেন বাচ্চা, আমাকে কি অন্য কিছু মনে হচ্ছে? না, মানে সকল ড্রাগনদের তো পড়ে যাওয়ার কথা ছিল। ছোট বাচ্চা তুমি, এগুলো তোমার মাথায় ঢুকবে না। তো কি মনে করে এখানে আসলে? অনেক বছর হয়ে গেছে, লোকজনের সাথে কিভাবে কথা বলতে হয় আমি ভুলে গেছি। ও আসলে আমি আমার পাশে অনেকগুলো কঙ্কাল দেখে ভয়ে চিৎকার দিয়ে উঠলাম। ভয় পাওয়ার কোনো কারণ নেই, ওইগুলো তোমার মতো জীবিত ছিল, তোমার মতো আমার সাথে দেখা করতে এসেছিল, কিন্তু আমি তাদের খেয়ে ফেলেছিলাম রোস্ট করে। কি? আমি আরো জোরে চিৎকার দিয়ে উঠলাম। আরে কি বলে ফেললাম, আমি তো ভুলেই গেছি তুমি একটা ছোট্ট বাচ্চা। তোমাকে ভয় দেখানো যাবে না, এদিকে এসো একটু আদর করে দিই। না, আমি কাছে গেলে আপনিও আমাকে খেয়ে ফেলবেন। আসলে প্ল্যান সেটাই ছিল, কিন্তু কয়েক বছর আগে। এখন আমার অনেক বয়স হয়ে গেছে, আমার শরীরের ম্যাজিক প্ল্যান এখন আমার শরীরে আর থাকছে না। খুব শীঘ্রই আমি মারা যাব। আমার ড্রাগনটার জন্য মায়া লাগলো। আমার ভয় অনেকটা কেটে গেল। আমি কথা বলতে লাগলাম। আপনি এখান থেকে বের হওয়ার চেষ্টা করেননি? করেছি অনেক, কিন্তু বাকি 5 জন ড্রাগনদের থেকে আমার এই সিল সবচেয়ে শক্তিশালী। এজন্য বাকি 5 জন হয়তো এখন বাইরের দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমি এখনো এখানেই বন্দি আছি। বাকি 5 জন বাইরে ঘুরে বেড়াচ্ছে মানে? আমি তো এমন কোনো তথ্য শুনিনি। ছোট বাচ্চা, তুমি বুঝবে না এসব কথা। একটা সময় ছিল যখন আমার মাথায় এসব ঢোকেনি। তখন এখানে আমার সাথে যারা দেখা করতে এসেছিল আমি তাদের সবাইকে খেয়ে ফেলেছি, কিন্তু এই ভুল আর করা যাবে না। আমি আপনার কথা বুঝতে পারছি না। দেখো বাচ্চা, আমি এত বছর যাবৎ এখানে আসা সকল প্রাণীকে মেরে খেয়ে ফেলেছি। আমি জানি এখান থেকে মুক্ত হওয়ার একটাই রাস্তা ছিল, সেটা হলো যারা আমাদের ভাই বোনদের ধোঁকা দিয়ে মেরে ফেলেছে, আমাকে এখানে বন্দি করেছে, তাদের গোত্রের একজনের সাহায্য নেওয়া। কিন্তু আমার রাগ বেশি থাকায় আমি তাদের সাহায্য ছাড়াই এখান থেকে মুক্ত হতে চেয়েছিলাম। তাই যত লোকই এখানে এসেছে তাদের আমি মেরে ফেলেছি, কিন্তু গত পুরো 6,000 বছরের মধ্যে কেউ আর আসেনি। আমি এর মধ্যে আমার সকল রাগ ছেড়ে দিয়েছি। আমি জানি আমার এই আসল ফর্মে আমি আর বেশি দিন বাঁচব না, তাই আমি আশায় ছিলাম শুধু একজনের এখানে আসার জন্য। অবশ্য আমি কোনো মানুষের আশায় ছিলাম না, তারপরও একজন মানুষ আসলে শক্তিশালী একজন মানুষ আসবে এই আশায় ছিলাম। কিন্তু শেষে একটা ছোট্ট বাচ্চা আসলো, আর সেটা তুমি। কি বলেন? বেশি মাথায় ঢুকলো না, তবে এটা বুঝতে পারলাম আপনি সাহায্যের অপেক্ষায় ছিলেন, আর 6,000 বছর পর আমি এসেছি। হ্যাঁ, এখন আমি জানি না তোমাকে মেরে ফেললে পরে কেউ আসা পর্যন্ত বেঁচে থাকবো কিনা, তাই আমাকে তোমার সাহায্যই দরকার। এখন বুঝতে পেরেছি, আপনি আমার সাহায্য নিয়ে এই গুহা থেকে বের হবেন, আর আমি সাহায্য না করলে খেয়ে ফেলা ছাড়া আর কোনো উপায় নেই। আমি ড্রাগনটার কথা শুনে ঢোক গেলাম। আমি জানি আমার যে বয়স এবং ক্ষমতা, এতে আমি একটা ড্রাগনের সাথে লড়তে পারবো না। এখানে সাহস দেখানো ঠিক হবে না।
আর ড্রাগনকে মুক্ত করাও আমার ঠিক হবে না, কিন্তু নিজের জীবন রক্ষা করতে হলে আমাকে শুনতে হবে ড্রাগনের কথা। আবার যদি আমি ড্রাগনটার সাথে বন্ধুত্ব করতে পারি তাহলে আমি আগের থেকে আরো শক্তিশালী হয়ে যাব। কি করব সেটা ভাবতে লাগলাম। তো কি করতে হবে আমাকে? তেমন কিছু করতে হবে না, কিন্তু আমি আগেই বলে দিচ্ছি আমি কারো সাহায্য ফ্রিতে নিই না। এই সিল না থাকলে আমার কোনো সাহায্যেরই প্রয়োজন হতো না, কিন্তু এখন এই ফর্মের সময় শেষ হয়ে এসেছে। তাই আমি আমাকে সাহায্যের বিনিময়ে তোমার একটা ইচ্ছা পূরণ করে দিতে চাই। তোমার ইচ্ছা কি সেটা বলো। যে কোনো ইচ্ছা? হ্যাঁ, আমি এখন আমার শেষ ক্ষমতা ব্যবহার করব। এটা দিয়ে আমি যে কোনো জিনিস তোমাকে দিতে পারবো। কি চাও তুমি বলো। তাহলে আমি পাওয়ার চাই। আমি কোনো রকম ম্যাজিক এখনো ব্যবহার করতে পারি না, জানি না কেন, কিন্তু আমার দ্বারা ম্যাজিক ব্যবহার করা হয় না। আর দুটো ক্ষমতা আছে যেটা আমি নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু আমাকে শক্তিশালী হতেই হবে। শক্তিশালী হতে হবে, আমার পরিবারকে রক্ষা করতে হবে। মানুষেরা এই দুনিয়াতে তেমন সুখে নেই। আমি শক্তিশালী হতে চাই মানুষদের মান সম্মান বৃদ্ধি করার জন্য। তোমার স্টাইল আমার পছন্দ হয়েছে। আশা করি কয়েক বছরের মধ্যেই আমাদের দেখা হবে। আমার নাম ইগড্রাসিল দ্য মাইটি ফায়ার ড্রাগন। আমার শরীরের সবচেয়ে শেষ অংশ তোমার সংরক্ষণে দিয়ে যাচ্ছি। ভালো যত্ন নেবে বাচ্চা। হঠাৎ ড্রাগনটা জ্বলতে লাগলো। চারিদিকে রংধনুর মতো আলো দেখা যাচ্ছে, আর আস্তে আস্তে ড্রাগনের আকার ছোট হয়ে যাচ্ছে। প্রথমে ভেবেছিলাম হয়তো একদম ছোট হয়ে যাবে, কিন্তু না, ড্রাগনের বিশাল শরীর একটা তলোয়ারে ট্রান্সফর্ম হয়ে গেল, আর সেটা হওয়ার মধ্য থেকে উড়ে ঠিক আমার 2 হাতে চলে আসলো। আমি এখনো বসেছিলাম মাটিতে। তলোয়ারটা আমি ডান হাতে ধরলাম। ধরার সাথে সাথে আমার পুরো ডান হাতে আগুন জ্বলে উঠল। অনেকটা জ্বলতেই লাগলো, কিন্তু কিছুক্ষণ পর ঠিক হয়ে গেল। আমার ডান হাতে আমি লক্ষ্য করে দেখলাম লাল রঙের একটা ড্রাগনের ছবি আঁকা হয়ে গেছে সেখানে। হঠাৎ এই জায়গায় আবার আগের মতো একটা টেলিপোর্টেশন গেট খুলে গেল। আমি আবার আগের সেই জায়গায় চলে আসলাম যেখান থেকে আমি এই গুহার মধ্যে ঢুকেছিলাম। আমার হাতে তলোয়ারটা এখনো আছে। তলোয়ারের ব্লেড দিয়ে আগুন বের হচ্ছে। আমি পুরো আশ্চর্য এই তলোয়ার দেখে, কিন্তু একটা জিনিস আমার মাথায় আসলো না। আমি ড্রাগনটাকে মুক্ত করলাম, কিন্তু গেল কোথায় সে? এই তলোয়ারের ভিতর চলে গেল না তো আবার? আমার পুরো ডান হাত জুড়ে ড্রাগনের ছবি হয়ে গেছে। প্রথমে ছবিটা আগুনের মতো লাল থাকলো, পরে সেটা কালো হয়ে যায়। আমি তলোয়ারটার দিকে তাকিয়ে রইলাম। তলোয়ারটা পুরো খোপ মুক্ত, লম্বা ব্লেডের। আমার উচ্চতা অনুযায়ী তলোয়ারটা একদম ঠিক আছে, কিন্তু এটা ব্যবহার করতে হলে আমাকে এটা নিয়ে অনেক ট্রেনিং করতে হবে। তলোয়ারটার হাতলের একদম প্রথম অংশে একটা ড্রাগনের মুখ দেওয়া আছে, আর সেটা দেখতে অনেকটা ফায়ার ড্রাগন ইগড্রাসিলের মতোই দেখতে। আমার তলোয়ারটার একটা নাম দিতে মন চাইল। কি নাম দিব এটা বুঝতে পারছিলাম না। ভাবতে ভাবতে কেন জানি মনের মধ্যে ভীরুদা নামটা চলে আসলো। নামটা আজব হলেও আমার মাথার মধ্যে এই নাম ছাড়া আর কোনো নাম এখন আসছে না। তাই আমি আমার তলোয়ারের নাম দিয়ে দিলাম ভীরুদা। অবশ্যই তলোয়ার এবং ড্রাগনের ব্যাপারটা আমাকে গোপন রাখতে হবে। কেউ যদি জানতে পারে আমি ফায়ার ড্রাগনকে মুক্ত করেছি তাহলে আমার কঠোর শাস্তি হবে। তাই আমাকে এই ব্যাপারটা পুরো গোপন রাখতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো আমাকে এই তলোয়ারটাও গোপন রাখতে হবে। সেই সাথে আমার এই হাতের ড্রাগনের ছবিগুলো গোপন রাখতে হবে। আমি ড্রাগনদের সম্পর্কে বেশি কিছু জানি না। ইগড্রাসিলের সাথে কি হয়েছে আমি এটা সঠিক বলতেও পারছি না, কিন্তু আমি আশা করছি খুব শীঘ্রই আমাদের দেখা হয়ে যাবে। আমাকে ড্রাগন সম্পর্কে সব তথ্য জানতে হবে। মোট কথা আমাকে এই তলোয়ার সম্পর্কেও জানতে হবে। তলোয়ারটা দেখেই বোঝা যাচ্ছে এর ভিতর গুহার মতো থাকা ইগড্রাসিলের সব ম্যাজিক রয়েছে। আমি একটু ফোকাস করে তাকালে সে কোনো জিনিসই ম্যাজিকের পাওয়ার দেখতে পারি। এটা অনেকটা পানির স্রোতের মতো দেখতে। যে জিনিসের স্রোত বেশি সেটার ম্যাজিক পাওয়ারও বেশি। এখন প্রতিটা ম্যাজিক পাওয়ার আমি হলুদ রঙের দেখতে পাই, কিন্তু ড্রাগনের ম্যাজিক পাওয়ারটা ঠিক টকটকে লাল, যার ফলে আমি তলোয়ারের ম্যাজিক পাওয়ার দেখেই বুঝতে পারছি এটার মধ্যে ড্রাগনের পাওয়ার রয়েছে। সব মিলিয়ে আমার মাথায় একটা কথা আসছে না, সেটা হলো আমার হাতে এই ভীরুদা নেওয়ার পর আমার হাতে ড্রাগনের ছবি আসলো কেন? ছবিটা পুরো আমার ডান হাত জুড়ে খোদাই করা অবস্থায় আছে, তাই আমি বলতে পারছি এটা কখনোই মুছে যাবে না। ঠিক এরকম ড্রাগনের ছবি আমি আরো দুজনের শরীরে দেখেছি, কিন্তু আমি মনে করতে পারছি না। হয়তো আমার স্মৃতি হারিয়ে যাওয়ার ফলে আমি ঠিক মনে করতে পারছি না ব্যাপারটা। কিন্তু তাদের সাথে আমার কখনো দেখা হলে আমি তাদেরকে এই ছবির সিক্রেট সম্পর্কে জানতে পারবো। আমাকে আপাতত ভীরুদার সাথে ট্রেনিং করতেই হবে। নামটা অনেক অদ্ভুত, তারপরও আমি এটা বাদে অন্য কোনো নাম ভাবতে পারি না। দেখা যাক এটার কোনো ক্ষমতা আছে কিনা, এটাও স্বাভাবিক। আমি ভীরুদাকে নিয়ে ট্রেনিং করতে লাগলাম। আগে কখনো তলোয়ার হাতে নেওয়া হয়নি মনে হয়, তাই আমার একটা কোপ দেওয়ার পর পরেরটায় তেমন জোর হয় না। এভাবে 3-4টা দেওয়ার পর আমার শরীরে কোনো জোরই থাকলো না। আমার কাছে মনে হচ্ছিল অনেক ভারী হয়ে গেছে ভীরুদা। একটু আগেই যাকে একদম পাতলা মনে হচ্ছিল, হঠাৎ সেই আমার কাছে এখন ভারী মনে হচ্ছে। আমি আর সময় নষ্ট করলাম না। তলোয়ারটা নিয়ে সোজা আমার রুমের মধ্যে চলে গেলাম। আমি বুঝতে পারলাম আমার শরীরের মধ্যে যে ম্যাজিক পাওয়ার ছিল
সেটা শেষ হয়ে গেছে কয়েকটা স্লাশ দিতে গিয়ে। রাত অনেক গভীর হয়ে গেছে। হ্যারি গভীর ঘুমে ব্যস্ত। আমি বেরুদাকে একটা কাপড় দিয়ে পেঁচিয়ে রাখলাম। তারপর আমার ডান হাতেও আমি কালো একটা কাপড় পেঁচিয়ে দিলাম। ব্যাপারটা আশ্চর্য দেখাবে শুধু আমার ডান হাতে পেঁচিয়ে রাখলে, তাই আমি একটা ছোট্ট চারকোনা সাদা কাপড় কেটে নিলাম আর সেটা দিয়ে আমার মুখ ঢাকার জন্য রাখলাম। যদি আমি এটা স্টাইলের জন্য পরি তাহলে হয়তো কেউ আশ্চর্য হবে না। আমার চোখ আর থাকতে পারলো না। আমি আমার বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠলাম আমি হ্যারির ডাকে। হ্যারি আমার হাতের দিকে তাকিয়ে আছে আর আমার বিছানার পাশে রাখা তলোয়ারের দিকেও তাকিয়ে আছে। হাতে কি হয়েছে জ্যাক তোমার? ও হাতে তেমন কিছু না। কালকে রাতে এই তলোয়ার নিয়ে একটু ট্রেনিং করতে গিয়ে হালকা আঘাত পাই, পরে একটু ব্যান্ডেজ করেছি পুরো হাতে। না, একটু পেঁচানোর পর মনে হলো এটা সুন্দর একটা স্টাইল হবে আমার জন্য, তাই পুরো হাত পেঁচিয়ে ফেলেছি। আর সাথে একটা মাস্কও বানিয়েছি মুখ ঢাকার জন্য। ওয়াও, সো কুল। আমিও পারবো তাহলে। এটা আমাদের টিমের জন্য খুব ভালো একটা পোশাক হবে। হ্যাঁ, আমি আলাদা একটাও বানিয়ে রেখেছি, তুমি চেষ্টা করে দেখো। তুমি ডান হাত দেখেছো, আমি বাম হাত ঢাকবো তাহলে। হ্যারি ওর বাম হাত পেঁচিয়ে ফেললো কালো কাপড় দিয়ে। মাস্ক পরার পর দুজনকে অনেকটা এরকমই দেখাচ্ছে। আমাদের দেহের আকার একরকম, শুধু দুজনের চোখ দেখে আলাদা করা যাবে এখন দুজনকে। হ্যারির চোখের মনি হালকা লালচে আর আমারটা হালকা নীল। আমরা দুজনেই নাস্তা করার জন্য এগিয়ে যাচ্ছিলাম। কাল রাতে জেগে আমার অনেক ক্ষুধা লেগেছে আর এমনিতেই অনেক ম্যাজিক পাওয়ার হারিয়েছি রাতে। কিছু না খেলে সেটা পূরণ হবে না। তো জ্যাক, আমি তো তোমার কাছে কোনো তলোয়ার দেখিনি আগে, কোথায় পেলে সেটা? হয়তো অনেক পাওয়ারফুল হবে সেটা। আসলে কাল রাতে আমি বাইরে বের হয়েছিলাম একটু, আর হাঁটতে হাঁটতে আমি সাগরের কিনারায় চলে গিয়েছিলাম। আর সেখানেই এক কিনারায় আমি তলোয়ারটা পরে থাকতে দেখি। ওয়াও, আমিও তাহলে আজ রাতে সেখানে যাব তোমার সাথে, যদি আমি কোনো কিছু পেয়ে যাই। পেয়ে যেতে পারো। আর এমনিতেই রাতের সময়টা ট্রেনিংয়ের জন্য অনেক ভালো সময়। হ্যাঁ, সেটা ঠিক। আমি স্কুলে থাকার সময় সব সময় রাতেই ট্রেনিং করেছি একা একা। তুমি কি তলোয়ার চালাতে পারো? আমার অনেক সমস্যা হচ্ছে ভীরুদা নিয়ে। ভীরুদা? সেটা আবার কে? ও, তোমাকে তো বলা হয়নি। আমি তলোয়ারটার একটা নাম দিয়েছি ভীরুদা। অনেক আনকমন একটা নাম। এরকম নাম আমি কখনোই শুনিনি। হাসতে হাসতে হ্যারি বলল। হ্যাঁ, নাম দেওয়ার সময় আর কোনো নাম আমার মাথায় আসেনি বা মনেও হয়নি। আর যখন একটা নাম দিয়েছি তাই আর বদলাবো না। আমার মনে হয় না অ্যালেক্স আর কোহিল স্যার আমাদের তেমন কিছু শিখাবে। মিলিটারি স্কুলে আমাদের যে অফিসার ট্রেনিং দিয়েছে সে তেমন কিছুই শেখায়নি। আমাদেরকে কষ্ট করে শিখতে হয়েছে সব কিছু। আমার মনে হচ্ছে এখনও আমাদের সেটাই করতে হবে। আর যতদূর ভাবনা যায় তাদের ক্ষমতা আমাদের দেখিয়ে উৎসাহিত করছে শক্তিশালী হওয়ার জন্য। আর আমাদের সেটাই করতে হবে। এটার জন্য যদি আমাদের নিজেদেরই একা একা কষ্ট করতে হয়, তারপরও আমরা শক্তিশালী হবই। হ্যাঁ, ভালো কথা। তুমি তো তলোয়ার চালানো শিখবে, তাই না? এলিহার কাছে সাহায্য চাইতে পারো। হ্যাঁ, এলিহা তো তলোয়ার দিয়ে লড়াই করে, আরও অনেক ভালো করেই চালাতে পারে। ওকেই বলা হবে আমাকে শেখানোর জন্য। আমরা কথা বলতে বলতে ক্যান্টিনের মধ্যে চলে আসলাম। আমাদের দেখে এলিনা বলতে লাগলো, তোমাদের দুজনের আজ কি হয়েছে? এরকম আজব গেট আপ নিয়ে রেখেছো কেন? আমাদেরকে চিনে ফেলেছ? আমি তো ভেবেছি এই গেট আপে চিনবে না আমাদের। মাথা লাগাও হ্যারি, আমরা আমাদের পরিচয় লুকানোর জন্য এই গেট আপ নেইনি। এতে আমাদের অনেক কুল লাগবে এজন্য। আর ওরা তো বুঝবেই। এই পুরো জায়গার মধ্যে আমরা 6 জনই আছি যারা এক সাইজের, আর 5 জন আমরাই। একজন কোহিল স্যার, কিন্তু তিনি অফিসার। একটা জিনিস বলতে হবে, আমাদের 5 জনের মধ্যে মাথা আছে জ্যাকের। তাহলে কি আমাদের মাথা নেই? হ্যারির মাথায় একটা থাপ্পড় দিয়ে বলল এলিহা। না না, আমি সেটা বলতে চাইনি। জ্যাকের সাথে প্রথম যেদিন আমার দেখা হয়েছিল সেদিন থেকে আমি একটা জিনিস বুঝতে পেরেছি। সেটা হলো জ্যাক ওর মাথার বুদ্ধির অনেক কাজ করে, যেটা আমরা কাজ করতে পারি না। হ্যাঁ, এটা ঠিক। সেদিন যুদ্ধে আমরা শিওর মারা যেতাম জ্যাকের প্ল্যান অনুযায়ী কাজ না করলে। এটা এভাবে বলছো কেন? আমরা 5 জন একসাথে কাজ করেছি বলেই আমরা সেদিন জীবিত ছিলাম। আমার মনে হয় আমাদের সারা জীবনই এভাবে একসাথে কাজ করা দরকার। তোমরা কি বলো? হ্যাঁ, আমিও এটাই মনে করি। আপাতত আমাদের কাছে আছে এলিহার ফ্রন্ট আক্রমণ আর ম্যাজিক স্পেল ব্যাকআপ, জ্যাকের মাস্টারমাইন্ড প্ল্যান এবং লুসি এবং লুসানার সাপোর্ট ম্যাজিক। আমরা আপাতত আমাদের নিজ নিজ দিক দিয়ে শক্তিশালী হয়ে উঠতে হবে আর একে অপরকে সাহায্য করতে হবে। আমরা 5 জন একসাথে থাকলে যে কোনো জিনিসই করতে পারবো। অবশ্য আমার সাথে আরেকজন সামনে লড়াই করলে অনেক ভালো হতো। আমার ম্যাজিক পাওয়ার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় বেশিক্ষণ একসাথে লড়াই করলে। সেটার জন্য জ্যাক পারফেক্ট চয়েস হবে। জ্যাক কালকে একটা তলোয়ার পেয়েছে সাগরের কিনারায়, আর ও এখন তলোয়ার চালানো শিখতে চায়। এলিহা, তুমি ওকে একটু সাহায্য করো। আমার যে ক্ষমতা রয়েছে সেটা খুবই বেকার, একদম মারাত্মক মুহূর্তে সেটা কাজ করে।
আর সাধারণ ম্যাজিক আমি আপাতত ব্যবহার করতে পারি না। তাই আমাদের টিমকে শক্তিশালী করতে হলে আমাকেও কিছু করতে হবে। আর আমি ভেবে দেখলাম এটা আমার জন্য খুব ভালো একটা পথ হবে টিমের জন্য, কিন্তু এটার জন্য আমাকে ট্রেনিং নিতে হবে তোমার কাছ থেকে এলিহা। ওকে, সমস্যা নেই, তোমাকে শিখাবো তলোয়ার কিভাবে চালাতে হয়। আর আমাকে এলি ডাকতে পারো তোমরা। আমাদের লেট হয়ে যাচ্ছে। আমরা তাড়াতাড়ি নাস্তা করে বের হয়ে আসলাম মাঠের উপরে। আসলে প্রবল বেগে হাওয়া বইছে বাতাসে, আর আজকে অফিসার কোহিল স্যার আসেননি। তার বদলে অ্যালেক্স স্যার আমাদের কাছে আসলেন। আজকে অফিসার কোহিলের অন্য একটা কাজ আছে, এজন্য সে তোমাদের ট্রেনিং করতে পারবে না। তার বদলে আমি আছি আজকে। কি করব আজ আমরা স্যার? তোমাদের জন্য একটা মিশন রয়েছে। কি মিশন স্যার? 2 বছর সময় দেওয়া হবে তোমাদের রয়্যাল ক্যাপিটালে থাকার জন্য। এই 2 বছরে যা ইচ্ছা তাই করতে পারবে তোমরা। মানে এটাই তো আমাদের মিশন। আর আমাদের কোনো মিলিটারি নিয়ম মানতে হবে না, সেটা না। জেনারেলের আদেশ তোমাদের 2 বছর একদম সাধারণ একটা জীবন দেওয়া। আর এই 2 বছর মিলিটারির কোনো প্রকার নিয়ম করবে না তোমাদের উপর, কিন্তু রাজ্যের কোনো আইন ভাঙা যাবে না। কিন্তু স্যার, আমাদের এভাবে হঠাৎ 2 বছরের জন্য ছুটি দেওয়া হবে কেন? আমাদের তো ট্রেনিং ভালো মতো এখনো শুরুই হয়নি। জেনারেল সরাসরি আদেশ এটা। আমি এটার সম্পর্কে তেমন কিছু বলতে পারবো না, তবে এটা তোমাদের জন্য একটা মিশন থাকবে। 2 বছর ক্যাপিটালে বাস করতে হবে। স্যার, শুধু কি আমাদের 2 বছর সাধারণ জীবন কাটাতে হবে, নাকি অন্য কোনো মিশনও আছে? তোমাদের খুব কম বয়সে মিলিটারি স্কুলে ভর্তি করা হয়েছে। তোমরা অনেক কম জানো এই দুনিয়া সম্পর্কে। হয়তো জেনারেল তোমাদের এই 2 বছর সময় দিয়েছে এই দুনিয়া সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করার জন্য। আমি বলতে পারছি না কি 2 বছর তোমাদের দেওয়া হয়েছে, 2 বছর নিজেদের মতো কাটাও। আমরা সবাই থাকবো কোথায় স্যার? তোমাদের থাকার ব্যবস্থাও করা হয়েছে। আমি সঠিক জানি না, কিন্তু জেনারেল বলেছেন তোমাদের থাকার ব্যবস্থা তিনি নিজেই করবেন। তাহলে আজই কি আমাদের যেতে হবে, না কালকে তোমাদের পৌঁছিয়ে দেওয়া হবে? তাই আজকে সারাদিন এই পুরো দ্বীপ ঘোরার জন্য ছুটি দিয়ে দিলাম আমি। এটা বলেই অ্যালেক্স স্যার টেলিপোর্ট হয়ে চলে গেল। আমরা সবাই অবাক হয়ে গেলাম। এরকম কোনো মিশন আমাদের আসবে আমি সেটা ভাবতেই পারিনি। আমার তাদের কার্যক্রম মোটেও সুবিধার মনে হচ্ছে না। কথা ছিল আমাদের স্পেশাল ট্রেনিং দেওয়ার, কিন্তু তার কিছুই হচ্ছে না। বরং আমাদের এখন 2 বছরের ছুটিতে পাঠানো হচ্ছে। জ্যাক, তোমার কি মনে হচ্ছে? আমার মনে অনেক ভাবনা আসছে আপাতত, কিন্তু জেনারেলের চিন্তার সাথে আমার চিন্তা কখনোই মিলবে না। এজন্য আমি সঠিক করে বলতেও পারছি না। আমি কিছু বুঝতে পারছি না। যদি ছুটিই দিত আমাদের, তাহলে নিজেদের বাসায় যেতে দিত, কিন্তু ক্যাপিটাল শহরে কেন থাকতে বলছে? যাই হোক না কেন, আমার ক্যাপিটালে যাওয়ার অনেক ইচ্ছা ছিল ছোট থেকে, আর কালকেই সেটা পূরণ হবে। আমাদের উত্তেজিত হলে হবে না। আমার মনে হচ্ছে জেনারেল আমাদের একটা কঠিন মিশনে ফেলছে, সেটা আমাদের নিজেদেরই বের করে নিতে হবে। আপাতত আমি বেশি কিছু বলতে পারছি না, তবে কালকে কিছুটা ধারণা পাবো হয়তো। জ্যাক, তুমি ছোট ছোট বিষয় একটু বেশিই চিন্তা করো। বাদ দাও চিন্তা। আমরা এই দ্বীপ এখনো ঘুরে দেখতে পারিনি, চলো ঘুরি একসাথে। হ্যাঁ, এটা ভালো চিন্তা। আর এমনিতেও আমাদের এখনো বেশি বয়স হয় নাই বেশি চিন্তা করার। এই বয়সে একটু ঘোরাফেরা না করলে হয়? তোমরা দাঁড়াও, আমি আসছি। আবার কোথায় যাচ্ছ তুমি? যাবো আর আসবো জ্যাক। আমি দৌড়ে গিয়ে আমার রুমের মধ্যে পৌঁছে গেলাম। আমার ছোট্ট ব্যাগটা আমি কাঁধে নিলাম। ব্যাগের মধ্যে 3টা বই রয়েছে শুধু। ব্যাগটা নেওয়ার কারণ হলো আমি ভীরুদাকে বহন করতে চাই। হাতে করে নেওয়ার থেকে ব্যাগের মধ্যে ঝুলিয়ে রাখা ভালো হবে। আমি ভীরুদাকে ব্যাগের মধ্যে রেখে আবার দৌড়ে চলে আসলাম বাকি 4 জনের কাছে। তলোয়ার আনতে গিয়েছিলে? হ্যাঁ, এটা ভীরুদা। নামটা অনেক আজব। সবাই নাম শুনে হাসতে লাগলো। দেখতে পারি তোমার তলোয়ারটা? হ্যাঁ, অবশ্যই। আমি তলোয়ারটা খুলে এলির হাতে দিতে গেলাম। এলি হাতল ধরার পর আমি ছেড়ে দিলাম। সাথে সাথে ভীরুদা মাটিতে পড়ে গেল। এলি হাতল ধরে ওঠানোর চেষ্টা করেও পারছে না। এটা আমার দ্বারা উঠবে না। তোমার শক্তি নাই এলি, এজন্য উঠাতে পারছো না? দেখো কিভাবে উঠাতে হয়। হ্যারি চেষ্টা করলো ওঠানোর জন্য, কিন্তু একটুও নাড়াতে পারছে না। লুসি ও লোসানা চেষ্টা করছে, কিন্তু সেও সামান্য পরিমাণও নাড়াতে পারেনি। আমি ভীরুদার হাতল ধরে উঠিয়ে ফেললাম। আমি এ পর্যন্ত অনেক তলোয়ার সম্পর্কে পড়েছি, কিন্তু এমন কোনো তলোয়ার আমার জ্ঞানের বাইরে একদম। এটা অনেক স্পেশাল একটা তলোয়ার মনে হচ্ছে, একদম আনকমন একটা তলোয়ার। জ্যাক ছাড়া কেউ এটাকে উঠাতে পারবে না। ওয়াও, আমারও এমন একটা তলোয়ার লাগবে। আমি বুঝতে পারছি না, এটা আমরা উঠাতে পারছি না, কিন্তু জ্যাক খুব সহজেই উঠাচ্ছে। আমার মনে হচ্ছে এই তলোয়ার প্রথম যে স্পর্শ করবে শুধু সেই এটা উঠাতে পারবে, এবং যে মারা যাওয়ার পর আবার যে প্রথম এটা স্পর্শ করবে সেই উঠাতে পারবে এটা। সেসব কথা বাদ দাও এলি, আমি এটা এনেছি তোমার থেকে তলোয়ারের বেসিক শিখতে। আমি এটা দিয়ে কয়েকটা স্লাইস দিতেই আমার সব ম্যাজিক পাওয়ার শেষ হয়ে যায়।
এর জন্য প্রথমটার পরে আর আমার জোর থাকে না। ও আচ্ছা, চলো আমার সাথে, সেখানে ঠিকমতো শেখাতে পারবো। কোথায়? তোমরা যাও তাহলে, যেহেতু তলোয়ার চালানো শিখবে সেখানে আমাদের কিছুই করার নেই। বরং আমরা তিনজন আমাদের স্পেলের প্র্যাকটিস করি এখানে। তোমাদের হলে এখানে এসো, তারপর আমরা একসাথে ঘুরতে যাব। ওকে। আমি এলিয়ার সাথে হাঁটতে হাঁটতে বনের পাশে চলে আসলাম। এলি এবার ওর কোমরে থাকা তলোয়ার বের করলো এবং সামনে থাকা দুটো ভেদ গাছের সরু এক ধরনের গাছ যার কাঠ অনেক শক্ত হয়, এটার ফল অনেক বিষাক্ত হয়। এটা দিয়ে স্লাইস দিতে অনেকটা দূরে থেকেই ছোট্ট একটা তরঙ্গ গেল সামনের দিকে এবং সেটা ভেদ করে গাছ দুটো গায়ে লাগলো। আমি প্রথম ভেবেছিলাম কেটে যাবে, কিন্তু না, কেটে কিছুটা ক্ষত হয়েছে শুধু গাছ। এরকম আরো 20টা শক্তিশালী স্লাইস দিলে হয়তো কেটে যাবে। ওয়াও, এই যে দেখতে পেলে, এটা আমার এয়ার স্প্লাইস। আমি স্পেলের দিক দিয়ে অনেকটা দুর্বল। এই একটা স্পেল ব্যবহার করলে আমি আর কোনো স্পেলই ব্যবহার করতে পারি না। কেন? আমি তো শুনেছি ভ্যাম্পায়াররা অনেক শক্তিশালী হয় ম্যাজিক পাওয়ারের দিক দিয়ে। হ্যাঁ, সেটা হয়, কারণ সব ভ্যাম্পায়াররাই জন্মের পর কারো না কারো রক্ত পান করে। কিন্তু আমার পরিবার রক্ত খেতে পছন্দ করে না। এর জন্য আমরা পর্যাপ্ত পরিমাণ ম্যাজিক পাওয়ার জোগাড় করতে পারি না। যেহেতু একটার বেশি স্পেল আমার দ্বারা হয় না, তাই আমি কাছের লড়াই বেছে নিয়েছি, আর সেটার জন্য অনেক ট্রেনিং এর প্রয়োজন হয়। তলোয়ার দিয়ে স্লাইস দিতে তলোয়ারের ক্ষমতা অনুযায়ী প্রতিটা স্লাইসে তলোয়ারের শরীর থেকে ম্যাজিক পাওয়ার শুষে নেবে আর সেটা শক্তিশালী স্লাইসে পরিণত করবে। তোমার তলোয়ারের ক্ষমতা বেশি বলে কয়েকটা স্লাইসে তোমার পুরো ম্যাজিক পাওয়ার শেষ হয়ে যায়। আর তুমি যদি সেটা নিয়ন্ত্রণ করতে পারো, তাহলে এই গাছগুলো কেন স্পেল ছাড়াই স্লাইস দিয়ে কেটে ফেলতে পারবে। সত্যি? হ্যাঁ, নিজের ম্যাজিক পাওয়ার নিয়ন্ত্রণ করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটার জন্য তলোয়ার নিয়ে দাঁড়ানোর যে স্টাইল, সেটা তোমার চেঞ্জ করতে হবে। প্রথমত, যখন লম্বা কোনো তলোয়ার হাতে নেবে, বাম পায়ে নিজের শরীরের সমস্ত ভর রাখতে হবে। তারপর যখন এটা স্লাইস মারতে যাবে, তখন শরীরের সমস্ত ভর ডান পায়ে নিয়ে স্লাইস মারতে হবে। এতে করে যে কোনো তলোয়ারই স্বাভাবিকভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং প্রতিটা স্লাইস আরো শক্তিশালী এবং দ্রুত হয়। ও, চেষ্টা করে দেখি। আমি আমার ডান পা এগিয়ে দিয়ে দাঁড়ালাম যেভাবে এলি দাঁড়িয়েছিল। তারপর আমার সকল ভর বাম পায়ের উপর রাখলাম এবং ভেরুদাকে নিয়ে একটা স্লাইস দেওয়ার আগেই সমস্ত ভর ডান পায়ে নিয়ে একটা স্লাইস দিলাম। আসলেই এলির কথা মতো আগের থেকে অনেক দ্রুত এবং শক্তিশালী হলো এটা। আমি এভাবে একসাথে অনেকগুলো দিতে লাগলাম। এখন আগের থেকে আমার ম্যাজিক পাওয়ার কমে যাচ্ছে তলোয়ারের মাঝে, কিন্তু 20-30টা স্লাইসের পর আমার শরীর কুলাতে পারলো না। শরীরের ম্যাজিক পাওয়ার শেষ হয়ে গেল আমার। বুঝতে পারলাম অনেক ট্রেনিং এর প্রয়োজন আমার। যত বেশি ট্রেনিং করব ততই শক্তিশালী হয়ে যাব তলোয়ার নিয়ে। একটু সময় লাগবে তোমার। আমার জানা মতে তলোয়ার চালানোর এটাই সবচেয়ে কমন টেকনিক, যেটা আমার পূর্ববর্তী পরিবারের সদস্যরা অতীত থেকে শিখে আসছে। আমি প্রথম যখন তলোয়ার হাতে নিই, তখন আমিও দুটোর বেশি স্লাইস দিতে পারতাম না, কিন্তু এখন প্রতি রাতেই আমি 1000 স্লাইস করে প্র্যাকটিস করি। ওয়াও, 1000! হ্যাঁ, কিন্তু সাধারণ টেকনিক আছে যেগুলোর বই আছে আমার কাছে। তুমি চাইলে আমি শিখাতে পারি। বই আছে? হ্যাঁ, সাথেই রাখি সবসময় আমি এটা। আমি এলি থেকে বইটা নিয়ে পড়তে লাগলাম। একটা গাছের নিচে দুজন বসে রইলাম। অনেকটা সময় কাটছে, কিন্তু আমি বইতে থাকা সবগুলো টেকনিকই পড়ে ফেললাম। আমি এলির সময় বেশি নষ্ট করতে চাই না। আমি জানি ও সমস্ত চেষ্টা করছে তলোয়ার নিয়ে শক্তিশালী হওয়ার, তাই ওর উপরে আমাকে শেখানোর চাপ দিতে চাই না। আর এখানে আছি একদিন, এরপর 2 বছরের জন্য কে কোথায় থাকবো সেটা আমাদের সন্দেহ। হয়তো আলাদা জায়গায় আমাদের থাকতে হবে। যাই হোক, এলিহার বইতে প্রায় 29টি ছোট ছোট টেকনিক রয়েছে তলোয়ার ব্যবহারের। আমি সেগুলো একবার করে পড়ে নিলাম, আর একবার পড়াতেই আমার মুখস্থ হয়ে গেল। আমি জানি না, হয়তো এটা আমার কোনো ক্ষমতা হবে। আমি কোনো বই একবার পড়লেই সেটা আমার মুখস্থ হয়ে যায়। জ্ঞান বাড়ানোর ক্ষেত্রে এটা অনেক কাজের একটা জিনিস। কিছুক্ষণ পর পড়া শেষ হলো। নাও শেষ। অনেকক্ষণ হলো। আমরা এখানে একা একা বাকিদের কাছে যাওয়া যায়। এতক্ষণে আমার ম্যাজিক পাওয়ারও অনেকটা হয়ে গেছে। একবার করে পড়াতেই হবে তোমার? কেন? বই একবার পড়লে সেটা আমার সবসময় মনে থাকে, তাই কোনো সমস্যা হবে না আমার। পরে সময় মতো টেকনিকগুলো শিখে নেব। ঠিক আছে। আমরা দুজনই হাঁটতে হাঁটতে চলে আসলাম হ্যারি, লুসি, লুসানার কাছে। ওরাও ট্রেনিং করছে। হ্যারি ওর ছোট্ট ছোট্ট স্পেলগুলো ছুঁড়ে মারছে লুসি এবং লুসানার দিকে এক এক করে, আর লুসি ও লুসানা ঢালের ব্যবহার করে সেটা আটকে দিচ্ছে। অনেক কড়া ট্রেনিং মনে হচ্ছে, হয়? হ্যাঁ। তোমাদের তলোয়ার ট্রেনিং শেষ নাকি? হ্যাঁ। তাহলে চলো ঘুরে দেখি দ্বীপটা।
আমরা 5 জন ঘুরতে লাগলাম পুরো দ্বীপে। রাতের দিকে আমরা ফিরলাম আমাদের রুমের মধ্যে। সারাদিন কিছুই খাওয়া হয়নি। হ্যারি কিছুটা খেয়েই ঘুমিয়ে গেল, আর আমি খেয়ে ভীরুতাকে নিয়ে বাইরে চলে আসলাম। আমি এলির দেখানোর মতো প্র্যাকটিস করতে লাগলাম। আমাকে আমার স্লাইসের সংখ্যা বাড়াতে হবে এবং সেটা অনেক দ্রুত করতে হবে। শুধু তাই নয়, আমার নিজের চলাচলও দ্রুত করতে হবে। সব মিলিয়ে অনেক কড়া ট্রেনিং করতে হবে। আমি এলির বই থেকে অনেকটা তথ্য পেয়েছি কিভাবে নিজের এবং তলোয়ার দ্রুত করা যায়, কিন্তু সময় লাগবে সেটার জন্য। এখন থেকেই ট্রেনিং করলে কয়েক বছরের ভিতর অনেক শক্তিশালী হতে পারবো। ট্রেনিং শেষ করে আমিও রুমের মধ্যে চলে আসলাম। তলোয়ার চালানো যে এতটা কষ্ট হবে সেটা আগে জানতাম না। আগে তো ভাবতাম শুধু এদিক সেদিক করলেই, কিন্তু প্রতিটা স্লাইস এবং পদক্ষেপ একদম ঠিক না হলে শরীরের ম্যাজিক পাওয়ার সব তলোয়ারেই চষে নিবে। অবশ্য সাধারণ তলোয়ার এরকম হয় না। এখন সবার কাছে ম্যাজিক্যাল তলোয়ার রয়েছে, আর ম্যাজিক্যাল তলোয়ার ব্যবহারকারীর ম্যাজিকের পাওয়ারের দ্বারাই চলে। যাই হোক, আমি রুমে এসে ভীরুতাকে ড্রেস পরিয়ে দিলাম। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। সকালে যখন ঘুম ভাঙলো তখন আমি নিজেকে একটা ম্যাজিক্যাল জানের ভিতরে আবিষ্কার করলাম। বুঝতে পারছি না এখানে কিভাবে এসেছি। আমার সামনেই একজন অফিসার বসে আছেন, একটা বেচওয়ালা অফিসার তিনি, মানে সবচেয়ে নিচের পদের অফিসার। আমি তাকে জিজ্ঞেস করতে লাগলাম, স্যার আমি কোথায়, এখানে আসলাম কিভাবে? তাহলে এতক্ষণ পর ঘুম ভাঙলো তোমার? আমি দুঃখিত, তোমার ঘুম না ভাঙাতে আমি তোমাকে এবং তোমার জিনিসপত্র সোজা এখানে টেলিপোর্ট করে নিয়ে এসেছি। আমার ব্যাগ স্যার, আমি ব্যাগটা উঠাতে পারিনি, তাই সেটাকে ধরে টেলিপোর্টেশন গেটের মাধ্যমে আমি এখানে নিয়ে এসেছি। এই যে তোমার পাশেই রয়েছে। আমরা কোথায় এখন স্যার? আমরা 2 নং শহরে আছি এখন। একটু পরেই রয়্যাল ক্যাপিটালে পৌঁছে যাব। ও, আমি আমার ব্যাগ চেক করে নিলাম। জামা কাপড়ের ব্যবস্থা আমাদের মিলিটারি থেকেই হয়তো। তাই আমাকে জামা কাপড় বহন করতে হতো না। ব্যাগের মধ্যে আপাতত 3টে বই এবং ভীরুদা রয়েছে। স্যার আমার বন্ধুরা কোথায়? তাদেরকে নেওয়ার জন্য অন্য অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। এক একজনের জন্য আলাদা অফিসার পাঠিয়েছেন জেনারেল। রয়্যাল ক্যাপিটালের কোথায় যাচ্ছি এখন? আমার রয়্যাল প্যালেসে। আমি আর অফিসারের কিছু বললাম না, কারণ আমি বাইরের সৌন্দর্য দৃশ্য দেখতে পাচ্ছি এই যান থেকে। অনেক আশ্চর্যজনক একটা যান এটা। দেয়ালের বাইরেও দেখা যাচ্ছে ভিতর থেকে। মনে হচ্ছে কাচের তৈরি এটা, কিন্তু বাইরের কোনো আলো এবার ভিতরে আসছে না, তাই এটাকে কাচও বলা যাচ্ছে না। নতুন কোনো বস্তু হবে হয়তো। কিছুক্ষণের ভিতরে আমরা রয়্যাল ক্যাপিটালে পৌঁছে গেলাম। যেটা আশা করেছিলাম সেটাই, বিশাল একটা শহর। বড় তো অবশ্যই হবে, কারণ রাজ্যের প্রধান শহর এটা। এখানেই রাজ্যের রাজা এবং তার পরিবাররা থাকে। তাছাড়া বাকি সকল শহরের লোকরা এখানে ব্যবসা করতে আসে। এছাড়াও এখানের জনসংখ্যা সবচেয়ে বেশি। এখানে এই রাজ্যের সবচেয়ে ধনী ব্যক্তিরা বসবাস করে। গরিবরা বেশিরভাগ ধনীদের কার্যক্রম করেই জীবিকা নির্বাহ করে। আমাদের যানটা অনেক স্পিডে যাচ্ছে, যার জন্য আমি ঠিকমতো কিছু লক্ষ্য করতে পারছি না। তবে এক ঝাপসায় যা দেখছি তাতে আমি মুগ্ধ হচ্ছি। দূরে বিশাল প্যালেস দেখতে পাচ্ছি, যার দিকেই আমাদের যান চলে যাচ্ছে। আমি খুব উত্তেজিত, কি থেকে কি হবে সেটা নিয়ে। এই প্রথম আমি নিজ রাজ্যের প্যালেসে যাব, তার জন্য আমি অনেক নার্ভাস হয়ে গেলাম। দেখতে দেখতে আমাদের ম্যাজিক্যাল যানটা প্যালেসের সামনে থামলো। বাইরে বের হয়ে অবাক হলাম, কারণ যানটার বাইরে থেকে ভিতরে দেখা যাচ্ছে না, কিন্তু ভিতর থেকে বাইরে একদম স্পষ্ট দেখা যায়। হয়তো প্যালেসের লোকজনের জন্য এসব যান ব্যবহৃত হয়। অফিসার তাকে ফলো করতে বললেন। আমিও তার পিছন পিছন আশেপাশের সবকিছু দেখতে দেখতে হাঁটতে লাগলাম। প্যালেসটা বিশাল বড়। একদম নিচ থেকে দেখে মনে হচ্ছে এটার মাথা একদম আকাশ ছুঁয়ে ফেলেছে। আমাকে প্যালেসের ভিতরে নিয়ে আসলো অফিসার, বরং পাশ দিয়ে পিছনের দিকে নিয়ে গেল। পিছনের দিকে বিশাল বড় মাঠ রয়েছে, আর প্যালেসের বিভিন্ন জায়গায় হাজার হাজার গার্ড ম্যাজিক্যাল বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। ম্যাজিক্যাল বন্দুক শুধু রয়্যাল গার্ডদের জন্য প্রস্তুত হয়। এটা একদম আধুনিক এক ধরনের অস্ত্র, যেটার মধ্যে থেকে ছোট ছোট পাথরের টুকরোর মতো এক ধরনের শক্ত পদার্থ বের হয়, যেটা অনেক ভয়ঙ্কর হয়। মূলত এক ধরনের ম্যাজিক পাওয়ার যত হবে, তার বন্দুক থেকে তত বেশি গুলি বের হবে। এরকম অস্ত্র সামনে দেখতে পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার। ভবিষ্যতে তীর তলোয়ার হয়তো সব উঠে একদম অস্ত্রের যুদ্ধ হবে। আমাকে একটা বেঞ্চের উপর বসতে বলে চলে গেল আমার সাথে অফিসার। বুঝতে পারছি না এখানে আনলো কিসের জন্য। আমাকে কি প্যালেসের রাখার সিদ্ধান্ত নিয়েছে নাকি সেটা বুঝতে পারছি না। আমি আমার ব্যাগটা কাঁধ থেকে কোলে নিয়ে বসে রইলাম। আশেপাশে তাকিয়ে আছি, সব গার্ড আমার দিকে তাকিয়ে আছে। এটা দেখে আমি আরো বেশি নার্ভাস হয়ে গেলাম। ঢোক গিলতে লাগলাম, ঘাম বের হতে লাগলো শরীর থেকে। হঠাৎ কোথাও থেকে একটা মেয়ে এসে বলতে লাগলো, কে তুমি? তোমাকে তো এখানে কোনোদিন দেখিনি। আমার নাম জ্যাক, আমাকে এখানে একজন অফিসার এনেছেন। আমি ভয়ে উত্তর দিলাম। হঠাৎ
দুজন ছেলে আসলো এবং আমার শরীরে লাথি দিয়ে আমাকে বেঞ্চ থেকে ফেলে দিল। বলতে লাগলো, সাহস হয় কিভাবে প্রিন্সেসের সাথে এভাবে কথা বলার? দুজন ছেলের একজনকে চিনতে পারলাম, সে হলো কহিল স্যার। আরেকজনকে চিনতে পারলাম না। কহিল, আখিল পিছনে যাও, আমি কথা বলছি ওর সাথে। জি প্রিন্সেস, দুজনেই একসাথে বলে উঠল। আমি দুজনের লাথির অনেক ব্যথা পেয়েছি, নিচে পড়ে আমার হাত অনেকটা কেটে গেছে। মেয়েটা একটা হাত দিল আমার দিকে, আমি সেটা ধরতে চেয়েছিলাম, কিন্তু কহিল স্যার বলল সে প্রিন্সেস, তাই সেটা ঠিক হবে না। আমি প্রথমে বুঝতে পারিনি যে এটা প্রিন্সেস হবে, না হলে কখনো এত ক্যাজুয়ালি কথা বলতাম না। আমি উঠে আমার ব্যাগটা কাঁধে দিয়ে হাঁটু গেড়ে দিয়ে সম্মান জানালাম। রাজ্যের একটা নিয়ম, রাজা এবং তার পরিবারকে এমনই সম্মান জানাতে হয়। তুমি একটু আগে বললে তোমার নাম জ্যাক, তাই না? জি প্রিন্সেস, আমি অনেক দুঃখিত, আমি আপনাকে চিনতে পারিনি, এজন্য আমি এভাবে কথা বলেছি আপনার সাথে। কোনো সমস্যা নেই, তাহলে তুমি জ্যাক। ঠিক আছে, দেখা হবে আবার জ্যাক। প্রিন্সেস চলে গেল, তার সাথে অখিলও পিছন পিছন যেতে লাগলো। আমি প্রিন্সেসের একটা জিনিস বুঝলাম না, আমার নামটা শোনার পর তাকে অনেক খুশি মনে হলো। যাই হোক, কোহিল স্যার আমাকে বলতে লাগলো, ভাগ্য ভালো প্রিন্সেসের জন্য বেঁচে গেলে আজকে। আমি কখনো দেখিনি প্রিন্সেস এভাবে কারোর সাথে কথা বলতে। তারপরও সাবধান, আমি কিছু না করলেও প্রিন্সেস এলিনার রয়্যাল গার্ড এসব তোমাকে প্রিন্সেসের সাথে কথা বলতে দেখলেই মেরে ফেলবে। ওকে স্যার, কিন্তু আমি এখানে কেন? তোমাদের তো বইল না জেনারেল তোমাকে এখানে নিয়ে এসেছে। হ্যাঁ, বাবার সাথে যে কি করব আমি। সরি স্যার, কিন্তু জেনারেল কি আপনার বাবা? হ্যাঁ। আচ্ছা বাদ দাও, এখানে অপেক্ষা করো, জেনারেল একটু পরেই এখানে চলে আসবে। জি স্যার। আমি বসেছিলাম বেঞ্চের উপরে, কিন্তু কারো কোনো ঠিক ঠিকানা নেই। অনেকক্ষণ পর প্রায় প্যালেস থেকে অনেকেই আমার দিকে আসছে। আমি জানি না কেন সবাই এদিকেই আসছে, কিন্তু ব্যাপারটা মোটেও আমার ভালো লাগছে না। সকলের সামনে আমি 10 স্টারওয়ালা অফিসার দেখতে পেলাম, তার মানে তিনি জেনারেল। আমি জানি না কেন, কিন্তু তার চেহারা আমার চেনা চেনা মনে হচ্ছে। আমি সঠিক বলতে পারছি না, কিন্তু আমার হারানোর মেমোরির মধ্যে তার কোনো না কোনো স্মৃতি অবশ্যই রয়েছে। সকলে আমার কাছে আসলো, সকলে বলতে রাজাও এখানে এসেছেন। আমি অবাক, সোজা রাজাকে এখানে দেখে। আমি আমার হাঁটু গেড়ে সম্মান জানালাম। জ্যাকসন। জি স্যার। তোমাকে এখনো এখানে আনা হয়েছে কেন সেটা জানো? না স্যার, মূলত বলা হয়েছিল তোমাদের 5 জনকে 2 বছরের জন্য ক্যাপিটালে থাকতে হবে। সেটা কেন বলা হয়েছিল এটা কি জানো? না স্যার। তোমার বাকি বন্ধুদের ক্যাপিটালের সবচেয়ে ধনী ব্যক্তিদের বাসায় পাঠানো হয়েছে। তারা চাইলে তাদের সারা জীবন কাটাতে পারবে, আর তোমার ক্ষেত্রে সেটা আলাদা, কারণ ক্যাপিটালে তোমার নিজের পরিবার রয়েছে। আমার পরিবার? হ্যাঁ, তোমার পরিবার। সরি স্যার, কিন্তু আমার স্মৃতিতে এমন কোনো জিনিস সম্পর্কে কিচ্ছু নেই। একটু খুলে বলবেন স্যার? তোমার বাবার সম্পর্কে কিছু জানো? জানলেও আমার স্মৃতিশক্তিতে হারিয়ে গেছে, যার জন্য আমি মনে করতে পারছি না তাকে। তোমার ডান হাতের তালুতে একসাথে 4টা তিল আছে দেখো। হ্যাঁ স্যার, আছে। জেনারেল আমার দিকে এগিয়ে এসে তার ডান হাতও দেখালো আমাকে। তার ডান হাতেও আমার হাতের যেখানে 4টা তিল ছিল সেখানেই চিল আছে। আমি পুরো অবাক হয়ে গেলাম। তার মানে আপনি আমার বাবা? আমি আর কিছু বললাম না। তিনি আমার বাবা এটা জেনে আমার কোনো কিছুই ফিল হলো না। আমাদের দুজনের চেহারায় অনেকটা মিল রয়েছে, কিন্তু বাবাকে কিভাবে ফিল করতে হয় এটা বুঝতে পারছি না। আর তাছাড়া তারা যা বলছে তাতে আমি এখনই বিশ্বাস করতে পারছি না। তিনি আমার সত্যিকারের বাবা হলে অনেক আগেই আমার সাথে দেখা করতেন, আর দেখা করলে আমি তার চেহারাটা ঠিকই মনে রাখতাম। সব মিলিয়ে আমার মাথা ঘুরে যাচ্ছে, কিন্তু আমি কোনো রকম আর কথা বললাম না। আমাকে সোজা প্যালেসে নিয়ে যাওয়া হলো। নিজের দিকে একটা বিশাল রুম আমাকে দেওয়া হলো। হঠাৎ একদিনের মধ্যে আমার ভাগ্য একদম খুলে গেল। প্যালেসের মধ্যে আমার 1 সপ্তাহ সময় কেটে গেল। এর মধ্যে আমি এখানের অনেক তথ্য সম্পর্কে জেনেছি। মূলত জেনারেলের সাথে আমার কথা হয়েছে। তার কথা মতে তিনি হলেন রাজার ছোট ভাই। যেহেতু তে রাজার প্রিন্স ছিল, তাই অনেক কম বয়সী বিয়ে করতে হয়েছিল। সেই বিয়েতে তার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু তখন সে তার বাবার বিরুদ্ধে কিছু বলতে পারেনি। তারপর তার দেখা হয় আমার আম্মার সাথে। আমার আম্মাকে ভালোবেসে ফেলে সে, কিন্তু গোপন রেখে তার প্রথম বিয়ে এবং নিজের পরিচয় সম্পর্কে। আর আম্মুকে নিয়ে সে পালিয়ে যায় এবং বিয়ে করে ফেলে। কিন্তু আমার জন্মের কিছুদিন আগেই আমার আম্মা জেনারেলের সব তথ্য জানতে পারে এবং সে তাকে তার জীবন থেকে একদম তাড়িয়ে দেয়। এরপর জেনারেল রয়্যাল প্যালেসে চলে আসেন এবং আমাদের ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা করেন। দেখতে দেখতে সে জেনারেল হয়ে গেল। যেহেতু আমার আম্মা তাকে আমাদের কাছে আসতে দিবে না, তাই জেনারেল প্ল্যান করেছে আমাদেরই তাদের কাছে নিয়ে আসবেন। এজন্য মিলিটারি স্কুলের ব্যবস্থা করে প্রথমে আমাকে এখানে এনেছে। এরপর সে চেষ্টা করবে আম্মা এবং আমার 2 বোনকে এখানে আনার। তার কাহিনীতে সেন্টিমেন্টাল রয়েছে, কিন্তু আমিও মেনে নিতে পারছি না সে আমাদের সাথে এত বড় প্রতারণা করবে।
তার একটা পরিবার থাকা সত্ত্বেও সে আমার আম্মার জীবন নষ্ট করেছে। মানলাম আমরা তার জন্যই এই দুনিয়াতে জন্ম নিয়েছি, কিন্তু আমি তাকে এটার জন্য ক্ষমা করতে পারবো না। আমার মন জয় করার জন্য জেনারেল অনেক চেষ্টা করছে, কিন্তু আমি তাকে কোনো পাত্তাই দেই না। তার একটাই কথা, সে আমার মুখে আব্বা ডাক শুনতে চায়, কিন্তু তাকে বাবা বলা আমার পক্ষে অসম্ভব। প্যালেসে আমি সুন্দর জীবন কাটাচ্ছিলাম, কারণ আমি অনেক ধরনের বই পড়তে পারি প্যালেসের মধ্যে। রাজ্যের বেশিরভাগ বই প্যালেসের লাইব্রেরিতে পাওয়া যায়। লাইব্রেরিটা বিশাল, বইয়ের অভাব নেই এখানে। আমি প্রথম দিন থেকেই লাইব্রেরিতে সময় কাটার অভ্যাস করছি। প্যালেসের অন্যায়ের কাজে আমার কোনো নজর নেই। আমার জন্য একজন গার্ড বরাদ্দ করা হয়েছে, যে কিনা আমার খাবার দাবারের ব্যবস্থা করে। লাইব্রেরিতেই আমার খাওয়া দাওয়া, ঘুম হয়। এভাবেই আমি 1 সপ্তাহ সময় কাটিয়েছি। কিন্তু আজকে আমার আর লাইব্রেরিতে বসে থাকতে মন যাচ্ছে না। এখানে আমাকে কোনো মিলিটারি নিয়ম মানতে হয় না। তবে একটা জিনিস আমি খেয়াল করেছি, কোহেল স্যারের নজর বেশ কিছুদিন আমার উপরে আছে। মাঝে মাঝে লাইব্রেরিতেই আমার সাথে দেখা করে যায়, কিন্তু কোনো কথা বলে না। কোহেল হচ্ছে জেনারেলের প্রথম স্ত্রীর দ্বিতীয় সন্তান। বড়জনের নাম আখিল, আর একটা ছোট মেয়ে আছে, নামটা আমার এখনো জানা হয়নি। আখিল বর্তমানে প্রিন্সেসের এলিনার রয়্যাল গার্ডের পদে আছে। প্রিন্সেসের সকল নিরাপত্তার কাজ তার। আমি এখনো উপরে যাইনি। আমাকে অনেকবার বলা হয়েছিল উপরে যেতে, কিন্তু আমি লাইব্রেরিতেই থাকতে পছন্দ করি, তাই উপরে এখনো আমার যাওয়া হয়নি। আজকে আমি বের হয়েছি প্যালেস থেকে। দূরে আমি প্রিন্সেস এলিনা এবং তার সাথে বড় একটা মেয়েকে দেখতে পেলাম। হয়তো সেটা প্রথম প্রিন্সেস হবে। যাই হোক, আজকে আর আমার ভালো লাগছে না, তাই আমি বের হয়েছি আমার ব্যাগ এবং ভিরোদা নিয়ে। আজকে আমি ক্যাপিটাল ঘুরে দেখব। শুধু বই পড়ে আমি ক্যাপিটাল সম্পর্কে ধারণা পাবো না, আজকে নিজ চোখেও দেখতে হবে। আমার ট্রেনিংও শুরু করতে হবে, সেটা আমি প্যালেস থেকেই করতে পারবো না। আমাকে নিজেই শক্তিশালী হতে হবে এখন। প্যালেসের সামনের দেয়ালের পার হয়ে হলাম টপকিয়ে, কারণ গেটের সামনে অনেক গার্ড, আর আমি চাই না কেউ আমাকে দেখুক আমি বের হচ্ছি। মনে হচ্ছে না কেউ দেখেছে। আমি টপকানোর পর হাঁটতে হাঁটতে শহরের দিকে যেতে লাগলাম। হঠাৎ মনে হলো কেউ আমার পিছনে হাঁটছে। আমার মনে হলো কেউ আমাকে দেখে ফেলেছে দেয়াল টপকানোর সময়, তাই আমাকে পিছনে আসছে। আমি পিছনে ঘোরার পর অনেক অবাক হলাম, কারণ পিছনে প্রিন্সেস এলিনা দাঁড়িয়ে আছে। রাজ্যের দ্বিতীয় প্রিন্সেস আমার পিছনে এটা দেখে অনেক অবাক হলাম। মুখটা ঢেকে রাখলেও তার ড্রেসের জন্য আমি সহজেই তাকে চিনতে পেরেছি। অবশ্য আমার মুখটা সেই প্রথম থেকেই ঢাকা একটা মাস্ক দিয়ে। এখনো আমার চেহারা কেউ দেখেনি এই প্যালেসের মধ্যে, শুধু কোহিল ছাড়া। আমি এখন প্রিন্সেসের সাথে কথা বলার জন্য এগিয়ে গেলাম না, কারণ আমি তার গার্ডের থেকে পিটুনি খেতে চাই না। আমি আবার আমার মতো চলতে লাগলাম, কিন্তু প্রিন্সেস আমাকে ফলো করেই যাচ্ছে। এটা একদম ঠিক হবে না। প্রিন্সেস কেন আমার পিছু পিছু নিচ্ছে আমি বুঝতে পারছি না। যাই হোক, আমি আমার মতো হাঁটতে লাগলাম। আমি অনেকটা সামনে এসে ডান দিকে একটা ছোট্ট অন্ধকার গলির ভিতরে ঢুকে গেলাম এবং সেখানে দাঁড়িয়ে দেখতে লাগলাম প্রিন্সেস কি করে সেটা দেখতে। প্রিন্সেস আরো কিছুটা এগিয়ে একটু দাঁড়ালো। আমাকে হারিয়ে ফেলেছে, তাই কি করবে কিছু বুঝতে পারছি না। কিন্তু হঠাৎ তাকে একটা স্পেল ব্যবহার করতে দেখলাম আমি। কিসের স্পেল আমি বুঝলাম না, কিন্তু আমি যে গলির দিকে দাঁড়িয়েছিলাম ঠিক এখানে এসে আমার সামনে দাঁড়ালো। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি আমাকে পেলেন কিভাবে? ও এটা সহজ ছিল। এটাকে ফাইন্ডিং স্পেল বলে, যেটা আমাকে আমার পরিচিত যে কাউকে খুঁজতে সাহায্য করে। কিন্তু আমি তো আপনার পরিচিত না। এটা কাউকে আমি একবার দেখলেই কাজ করে। আর কে বলল আমি তোমার পরিচিত না? তোমার বাবা তো আমার বাবারই আপন ভাই, সেই দিক দিয়ে আমরা পরিচিত। আমার কোনো বাবা নেই, আর আমরা পরিচিতও না। আমাকে আমার মতো থাকতে দিন। আপনি প্যালেসে চলে যান, গার্ড দেখলে ঝামেলা হবে। প্যালেস থেকে আমার বের হওয়া নিষিদ্ধ, তাই তোমার পালানো দেখে আমি বের হয়ে এসেছি। এখন আমি যাব না প্যালেসে। আচ্ছা ঠিক আছে, আপনি প্যালেসে না যান, যেখানে মনে হয় সেখানেই যান, কিন্তু আমাকে ফলো করবেন না। আসলে আমি প্যালেসের বাইরে কিছুই চিনি না। যেতে হলে আমার গার্ড সাথে যায়, তখন কিছুই দেখা হয় না আমার। তাই একা কোথাও গেলে আমি হারিয়ে যাব। দেখুন, অন্য কাউকে নিয়ে যান, আমাকে একা রাখুন। এমন কেন তুমি? এত সুন্দরী একটা মেয়ে তোমার সাহায্য চাচ্ছে শহরটা ঘোরার জন্য, কিন্তু তুমি মানা করছো। অন্য কেউ হলো তো এক কথাতেই রাজি হয়ে যেতে। দেখুন, আমাকে একা ছেড়ে দিন। আমি হাঁটতে লাগলাম গলির ভিতর দিয়ে, আর তখন প্রিন্সেস আমাকে বলতে লাগলো, ঠিক আছে, আমি আমার মতো যাচ্ছি। প্যালেস থেকে গার্ড যখন দেখবে আমরা দুজনেই প্যালেসের মধ্যে নেই, তখন গার্ড আমাদের খুঁজতে আসবে, আর আমি তখন বলে দিব তুমি আমাকে কিডন্যাপ করে নিয়ে এসেছিলে। আমি এটা কখনোই করিনি, কিন্তু তারা এটাই মেনে নেবে। প্রিন্সেসের কথাও ঠিক, সে গার্ডদের যা বলবে তারা সেটাই মেনে নেবে।
আমি আমার জীবন ঝুঁকির মুখে রাখতে চাই না, আর জেনারেল আমাকে নিজের ছেলে দাবি করলেও রাজার আদেশ থাকলে আমাকে ঠিকই মারতে হবে। আর প্রিন্সেসকে কিডন্যাপ করা অনেক বড় অন্যায়, যদিও করি নাই আমি, তারপরও নাম আমার উপরে আসবে। আমি বুঝতেছি না কি করব। আচ্ছা ঠিক আছে, আসুন আপনি আমার সাথে। দেখছো কিভাবে কথা শোনাতে হয় সেটা আমি ভালো করেই জানি। তো তোমার কি মনে হয় সিংহাসন কি আমি পাবো? দেখুন, এসব জিনিসে আমি কিছুই জানি না। সিংহাসন, প্যালেস, এসবের মধ্যে আমার কোনো আগ্রহ নেই, তাই আমি বলতে পারছি না। ও, তা তুমি কি করতে চাও? আমি শক্তিশালী হতে চাই, এমন শক্তিশালী হতে চাই যে আমি আমার আম্মা আর 2 বোনকে সবসময় সুরক্ষা করতে পারি। ও আচ্ছা জ্যাক, তুমি কি রাতে কোনো আজব স্বপ্ন দেখো? হঠাৎ এই প্রশ্ন প্রিন্সেস। এমনি, আমি তো রোজই অনেক আজব স্বপ্ন দেখি। বুঝতে পারি কিসের স্বপ্ন দেখি, কিন্তু একটা নাম সবসময় আমার সামনে দেখতে পাই, আর সেটার চেহারা সবসময় আমার চোখে ভাসে। ও, তোমার মাস্কটা খুলবে একটু? কিসের জন্য? দেখবেন আমার স্বপ্নের সেই লোকটার সাথে আমার চেহারার মিল আছে কিনা। কখনো মিলবে না। আমি সাধারণ একজন মানুষ যে কিনা কোনো ম্যাজিক স্পেল ব্যবহার করতে পারে না। সে কখনো কোনো প্রিন্সেসের স্বপ্নে দেখা দিবে না। ও, কথায় কথায় আমি প্রিন্সেসকে প্যালেসের গেটের সামনে নিয়ে চলে এসেছিলাম। কেউ খেয়াল করেনি ভিতর থেকে, কারণ গেটের সামনে তেমন গার্ড ছিল না এখন, কিন্তু খেয়াল খুব তাড়াতাড়ি করবে। প্রিন্সেস আমার উত্তরে মন খারাপ করে মাথা নিচু করে তাকিয়ে রইল। আমি এই সুযোগে পাশ কেটে চলে গেলাম। আমাকে হয়তো গার্ড খেয়াল করেনি, কিন্তু প্রিন্সেসকে এতক্ষণে ঠিকই খেয়াল করছে তারা। আমি এবার দৌড়ে চলে আসলাম একদম শহরের মাঝখানে। আমি শুধু ক্যাপিটাল সম্পর্কে বইই পড়েছি, আজ প্রথম নিজের চোখে দেখতে পেলাম। ভালোই বড় বড় বাসা রয়েছে চারিদিকে। শুধু বাসা নয়, চারিদিকে বিভিন্ন গোত্রের লোকেরা রয়েছে। বেশিরভাগ বিস্টম্যান ও ডায়ার ফোর্সদের আমি দেখতে পাচ্ছি। আশেপাশে বিভিন্ন ধরনের দোকানও রয়েছে, খাবার এবং অস্ত্রের দোকানই সবচেয়ে বেশি। আমি কি থেকে কি করব ভেবে পাচ্ছিলাম না। প্রথমত ক্ষুধা লেগেছে আমার, কিন্তু কিছু কেনার মতো অর্থ আমার নেই। আপাতত আমাকে কিছু টাকা অর্জন করতে হবে। আমার জেনারেলের ক্ষমতার উপরে পড়ে থাকলে লাভ হবে না। নিজের জীবন নিজেকেই ধরতে হবে। 2 বছর এখানে থাকতে হবে সেটা বলেছিল। 2 বছর আমার অর্থে আমাকে ক্যাপিটালে থাকতে হবে। আমি সামনে একটা ঘোড়ার যান দেখতে পেলাম। সেটার কাঠের চাকা মাটির গর্তে আটকে আছে। লোকটা তার যানের মধ্যে কিছু ফল বহন করছে। সে একা ধাক্কিয়ে উঠাতে পারছে না, তাই আমি গিয়ে একটু সাহায্য করলাম। দুজনের ধাক্কার ফলে উঠে গেল। ধন্যবাদ তোমাকে। বলতে হবে মানুষ হয়ে একটু এতটুকু বয়সে ভালোই জোর আছে তোমার শরীরে। কষ্ট করে যাও, অনেক শক্তিশালী হতে পারবে। লোকটা একজন বিস্টম্যান। আমার হাতে 2টো আপেল দিয়ে চলে গেল লোকটা। ধন্যবাদ ফলের জন্য। আমাকে একটা সাহায্য করবেন? হ্যাঁ বলো। এখানে আমি কিভাবে উপার্জন এবং সেই সাথে শক্তিশালী হতে পারবো? অনেক কাজই আছে ক্যাপিটালে, তবে তোমার পিঠের তলোয়ার দেখে মনে হচ্ছে তোমার জন্য আর্কাইভ ভালো হবে। আর্কাইভ? আর্কাইভে যোগ দিয়ে বিভিন্ন ধরনের ছোট বড় মিশন দিবে তারা। সেখানে পূরণ করলে তারা তোমাকে অর্থ দিবে। ও, তাহলে রাস্তাটা দেখাবেন আমাকে? ওই যে লাল কাপড় দেখতে পাচ্ছ, ওইটাকে ফলো করো। ওইটাই আর্কাইভ হলো। ধন্যবাদ। আমি আপেল 2টো খেয়ে লাল কাপড় ঝোলানো উঁচু বাসার দিকে যেতে লাগলাম। আর্কাইভ আমার ধারণা করা মতে আসলে অনেক বড়। আমি একটা বইয়ে আর্কাইভ সম্পর্কে পড়েছি। আর্কাইভ মূলত একটা সংস্থা যারা সাধারণ লোকদের সাহায্য করে থাকে। এখানে বিভিন্ন শহরের লোকেরা এসে বিভিন্ন ধরনের মিশন এবং অর্থ দিয়ে যায়, এবং আর্কাইভের বোর্ডে সেটা টাঙিয়ে দেওয়া হয়, এবং যারা আর্কাইভের সদস্য তারা সে মিশনগুলো শেষ করে কিছু অর্থ উপার্জন করতে পারে। এটা আমার জন্য ভালো একটা জায়গা হবে আয়ের জন্য। আমি অর্থ উপার্জন করতে পারবো, আবার শক্তিশালী হতে পারবো। এখানে বেশিরভাগ মিশন হয় বন্যপশু শিকার করা, যেগুলো সবার ক্ষতি করে। অনেক হিংস্র ম্যাজিক্যাল বিস্ট রয়েছে তাদের মধ্যে। আমি ভিতরে গিয়ে রেজিস্টার করে ফেললাম। অবশ্য এখানে 10 বছরই সর্বনিম্ন বয়স যোগ দেওয়ার জন্য, আর আমি সেটার জন্য অনেক লাকি। 2টো মাঝারি সাইজের মেথড, হাতির মতো দেখতে, কিন্তু তার থেকেও দ্বিগুণ সাইজের সেগুলো শিকার করার মিশন পেয়েছি। ম্যাপগুলো ক্যাপিটালের বাইরে যেসব লোক যায় সবাইকে মেরে ফেলে, তাই তাদের শিকার করা এখন জরুরি। অবশ্য আর্কাইভের তথ্য এটা, কিন্তু আমি জানি ম্যাপগুলোর 2টো বিশাল শিং থাকে, যেটা খুবই মূল্যবান হয়, আর এটার জন্যই তাদের শিকার করা হয়। আমারও কিছু করার নাই এখন। এটা ছাড়া আমার বয়স অনুযায়ী আর কোনো মিশন নেই। অনেক মিশনই পড়ে আছে আরও, কিন্তু তারা আমাকে সেসব মিশন নিতে দিবে না, কারণ আমার বয়স কম। আমি হাঁটতে হাঁটতে শহর থেকে বের হয়ে গেলাম। যেহেতু আমি আর্কাইভের সদস্য, তাই আমার আর্কাইভ থেকে একটা আইডি কার্ড দিয়েছে। সেটা গেটের সামনে দেখানোর পর আমাকে বাইরে বের হতে দিল।
আমার এখন টার্গেট হলো দুটো মাঝারি সাইজের ম্যাপ। আর্কাইভ থেকে আমাকে একটা ম্যাজিক্যাল পাথর দিয়েছে। পাথরটা দিয়ে আমি আমার শিকার করা যে কোনো জিনিস সোজা আর্কাইভে টেলিপোর্ট করে পাঠাতে পারবো। অনেকটা সহজ করে দিল এই পাথরটা আমার, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো শিকার করা। ম্যাপগুলো অনেক শক্তিশালী। আমার মতো বাচ্চার পক্ষে ম্যাপ শিকার করা অনেক ক্ষতিকর। মাঝারি সাইজের ম্যাপগুলো সবসময় একা একা থাকে, এজন্য আমার বয়স অনুযায়ী মাঝারি সাইজের ম্যাপ শিকার করার মিশনই আমাকে দিয়েছে আর্কাইভ থেকে। ম্যাপগুলো ভয়ঙ্কর হয় কারণ তারা সবাই দল বেঁধে থাকে, আর তখন তাদের আক্রমণ করা অনেক কষ্টকর হয়। কিন্তু মাঝারি সাইজের ম্যাপ দল থেকে আলাদা থাকে বলে তাদের শিকার করা সহজ হয়ে যায়। কিন্তু আমার চিন্তা হচ্ছে এটা ভেবে যে আমি তো কোনো স্পেল ব্যবহার করতে পারি না, তাহলে ম্যাপ শিকার করবো কিভাবে?